আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজের স্টুডেন্টরা দেখো, আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর সিকিউ পার্ট করব। আমাদের বেসিক টু প্রো কোর্সে আমরা গত 3টা লেকচারে এই চ্যাপ্টার ফুল কমপ্লিট করে ফেলছিলাম। তোমরা দেখছো একদম আইসোটপ পর্যন্ত, তেজস্ক্রিয় আইসোটপ পর্যন্ত পড়াই ফেলছি, সব পড়াই ফেলছি। এখন আমরা সিকিউ সলভ করবো। চ্যাপ্টার অলরেডি তোমরা পারো, এই চ্যাপ্টার অলরেডি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কাজ হইতেছে কি ভাইয়া, আমাদের কাজ হচ্ছে সিকিউ গুলা সলভ করে। সো দেখতে থাকো, আমরা সলভ করি। ফার্স্টেই দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 24-এর কোয়েশ্চেন, তোমরা সব নিয়মই জানো, ঠিক আছে? তো এটা দেখো কি বলছে, বলছে প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটা অণুর ভর, এখানে একটা অণুর ভর নির্ণয় করতে বলছে। দেখছো, কার? প্রোটন ও নিউট্রনের প্রকৃত ভর ইউজ করে। আমরা প্রকৃত ভর ইউজ করে কিন্তু মৌলের একটা অণুর ভর বের করি, দেখে, ঠিক আছে? কিউ মৌলটির একটা অণুর ভর বের করতে বলছে, একটা অণুর ভর। কিউ মৌল কোনটা ভাইয়া? কিউ মৌল হচ্ছে, দেখো, যার প্রোটন সংখ্যা 9, ঠিক আছে, নিউট্রন সংখ্যা হচ্ছে 10, ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা 9 মানে কি? মৌলটাকে কি তোমরা চিনছো? দেখো, প্রোটন সংখ্যা 9 কোন মৌলের বলতে পারবা? বলো। তাহলে ফ্লুরিন, এটা আমরা দেখেই বুঝতেছি। সো ফ্লুরিনের একটা অণুর ভর বের করতে বলছে। সো অণু না পরে অণু একটু ক্লিয়ার হয়ে নেই, আমি দেখি এখানে টাইপিং মিস্টেক আছে কিনা। একটা অণুর ভরই বের করতে বলছে, ঠিক আছে? একটা, ওকে, অণুর ভর বের করতে বলছে। সো অণুর ভর বের করতেই বলছে। দেখো, সো অণুর ভর আমরা বের করতে পারবো। অণু মানে হচ্ছে তার ইয়েটা, লাইক পরমাণু ফর্ম না। অণু মানে কি? তার ওই যে যৌগিক মানে ভাইয়া বলে, সে যখন ফ্লুরিন, সে যখন এইভাবে থাকবে জাস্ট এফ এজ এ মৌল, তখন হবে এটার পরমাণুর ভর। অণু কোন সময়? যদি একটা ফ্লুরিন আর একটা ফ্লুরিন সমযোজী বন্ধনের মাধ্যমে কি গঠন করে? তারা মনে করো ফ্লুরিন অণু গঠন করে, এই যে F2 ফ্লুরিন গ্যাস, ঠিক আছে? এই যে ফ্লুরিন গ্যাস আছে, এই যে ফ্লুরিন গ্যাস আছে, এই যে ফ্লুরিন, এই ফ্লুরিনের যদি যে ভরটা বের করবো, এটা হবে তোমার অণুর ভর, ঠিক আছে? আর পরমাণু ভর আসবে এইটা থেকে, পরমাণু ভর আসবে এইটা থেকে, অণুর ভর আসবে এইটা থেকে। সো আগে আমরা পরমাণুর ভরই বের করি, কারণ আমরা পরমাণুর ভরই বের করা শিখছি। সো ফ্লুরিনের একটা পরমাণুর ভর বের করতে বলছে। তো তুমি বের করো যে এখানে লিখতে পারো যে এখানে কিউ মৌলের কি কি দেওয়া আছে বলো? কিউ মৌলের দেখো, এখানে তোমার দেওয়া আছে প্রোটন সংখ্যা 9, প্রোটন সংখ্যা। সো প্রোটন কত? প্রোটন সংখ্যা পি সমান কত? 9। তারপরে নিউট্রন সংখ্যা এন সমান কত? নিউট্রন সংখ্যা 10টা, ঠিক আছে? নিউক্লিয়াসের ভর দেওয়া নাই, নিউক্লিয়াসের ভরই আমরা মূলত বের করতেছি, ঠিক আছে? একটা পরমাণুর ভর বের করাই নিউক্লিয়াসের ভর। আচ্ছা, সেখানে প্রোটন 9টা দেখে আমরা বুঝতেছি যে এটা ফ্লুরিন। যৌগের নাম কি? ফ্লুরিন। মৌলের নাম হচ্ছে ফ্লুরিন। যাই হোক, তো এই ফ্লুরিনের একটা পরমাণুর ভর বের করি। ফার্স্টে আমরা কি করব? ফ্লুরিনের একটি পরমাণুর ভর। কি ভাইয়া? একটি পরমাণুর ভর। ফ্লুরিনের একটি পরমাণু ভর আমরা বের করবো। একটা পরমাণু ভর কেমনে বের করে আমরা সবাই জানি। দেখো, তার প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস তার নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর। সূত্রগুলো আমরা বেসিক ক্লাসে পড়ছি। তো এই যে প্রোটন সংখ্যা কত ভাইয়া? প্রোটন সংখ্যা 9 ইনটু প্রোটনের ভর আমরা সবাই জানি, প্রোটনের ভর কত? 1.67 ইনটু 10⁻²4 গ্রাম, ঠিক আছে? তারপরে প্লাস নিউটন ইনটু নিউটনের ভর। সো নিউটন সংখ্যা এখানে কত? 10। এই নিউটন সংখ্যা ইনটু নিউটনের ভর কত? 1.675 ইনটু 10⁻²4 আমরা সবাই জানি, ঠিক আছে? তো এটা আমরা একটু হিসাব করে দেখি এটার আনসার কত আসে। সো ভাইয়া একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, দেখি, বুঝতেছো? ওকে, তো এটা কত ভাইয়া? 9 ইনটু 1.67 ইনটু 10⁻²4, ঠিক আছে? প্লাস 10 ইনটু 1.675 ইন্টু 10⁻²4, ঠিক আছে? 10⁻²4। সো এইটা আসতেছে আমাদের কত ভাইয়া? 3.178 ইন্টু 10⁻²3, এত আসতেছে 3.178 ইন্টু 10⁻²3। এত কি ভাইয়া? ফ্লুরিনের একটা পরমাণুর ভর এত গ্রাম। সো ফ্লুরিনের একটা পরমাণুর ভর কত? এত গ্রাম। তো আমাদের তো পরমাণু ভর বের করতে বলে নাই, এটা বুঝতে হবে। আমাদের পরমাণু ভর বের করতে বলে নাই, আমাদের বসে এই ফ্লুরিনের একটা অণুর ভর বের করতে। অণুর ভর কেমনে বের করবা? অতএব ফ্লুরিন অণুর গঠন, ফ্লুরিন অণুর গঠন হচ্ছে তোমার F2, তো বা ফ্লুরিন অণুর সংকেত এটা, ঠিক আছে? সো ফ্লুরিন অণুর সংকেত কত? F2। দ্যাট মিন্স একটা ফ্লুরিন পরমাণু, দুইটা ফ্লুরিন পরমাণু একটা
ফ্লোরিন অণু গঠন করে, ঠিক আছে। এই যে F2, সেখানে 2টা ফ্লোরিন পরমাণু আছে, তাহলে অতএব একটি ফ্লোরিন অণুর ভর, ঠিক আছে, একটি ফ্লোরিন অণু F2 অণুর ভর। আমাদের তো অণুর ভরই বের করতে হচ্ছে ফ্লোরিনের। তাহলে দেখো, যদি এই ফ্লোরিন অণুতে 2টা ফ্লোরিন পরমাণু থাকে, দেখো F মানে ফ্লোরিন 2টা আছে না, তাহলে কি করব, তার পরমাণু কয়টা আছে, এই অণুতে পরমাণু কয়টা আছে, 2টা দেবে, সেটার সাথে 2 গুণ দিয়ে দিব। এই যে 3.178 × 10⁻23 আছে, এটার সাথে আমি 2 গুণ দিয়ে দিলে হচ্ছে আমি এটার ভরটা পেয়ে যাবো। সো 3.178 × 10⁻23 × 2, তো এটা আসতেছে ভাই আমাদের কত, 6.356 × 10⁻23 এত গ্রাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোরিনের একটা অণুর ভর, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, এর আশেপাশে দশমিকের আশেপাশে মানাই আসতে পারে, ওইটা ঝামেলা নাই। ওকে, তো এরপরে আসো, এটাকে আমরা ডুপ্লিকেট করা লাগবে। ওকে, সো এটার ঘ নম্বরে কি বলছে, বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করো এবং এর সংকেত লিখো। সো এরকম মেথড আমরা আগেও করছি, এখনো করি। দেখো আর মৌল কোনটা, আর মৌল হচ্ছে এইটা যার প্রোটন সংখ্যা দেওয়া নাই, ঠিক আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে বা নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, ঠিক আছে। সো এটা দেখে আমরা হিসাব করে যদি প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু মৌল শনাক্ত হয়ে যায়, কারণ আমরা একটা মৌলকে চিনি তার প্রোটন সংখ্যা দ্বারা, ঠিক আছে। তো আমরা লিখবো, আমরা জানি নিউক্লিয়াসের ভর, ঠিক আছে, আমরা জানি নিউক্লিয়াসের ভর। আমরা জানি নিউক্লিয়াসের ভর কত ভাইয়া, নিউক্লিয়াসের ভর হচ্ছে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর প্লাস নিউট্রন সংখ্যা ইনটু নিউট্রনের ভর, এরকমই তো সূত্র। আমি একটা কি কাজ করবো, যে প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর এই পাশে লিখতেছি। প্রোটন সংখ্যা ইনটু প্রোটনের ভর কত, প্রোটনের ভর হচ্ছে আমরা জানি 1.6767 বা 673, অথবা 1.67 × 10⁻23 এতটুকু। নিউটন কত, নিউটন সংখ্যা হচ্ছে তার 16টা, এই যে এই আর মৌলে নিউটন সংখ্যা 16টা দেওয়া আছে। সো আমি আলাদাভাবে লিখতেছি না, ডিরেক্ট বসাই দিতেছি, তোমরা বুঝো। নিউটন সংখ্যা 16টা, নিউটনের ভর কত 1.675 × 10⁻24, ঠিক আছে। যে 23 কেন বসাইছি, 24 হবে, 24 হবে। এরপরে এই যে এইটা আমি এখানে বসাইছি, এই নিউক্লিয়াসের ভরটাকে ওই পাশে লিখতেছি। সো নিউক্লিয়াসের ভর কত দেওয়া আছে, এই যে নিউক্লিয়াসের ভর আর একটা পর অনুপরে কি কথা আর কি, এই যে 5.1895 ইন্টু 10⁻23 গ্রাম, কত আছে, ইন্টু 10⁻23। পরে হিসাব নিকাশ করো, আর তো জানো। সো P ইন্টু 1.67 × 10⁻24 আমি এখানে রাখলাম। এরপরে এখানে আছে দেখো 5.1895 × 10⁻23 এটা আছে। এবার এই যে এইটাকে হিসাব করলে যেটা আসে, এটাকে আমি ওই পাশে মাইনাস করে নিয়ে নিতেছি। এটাকে ক্যালকুলেশন করবো, 16 দিয়ে এটাকে গুণ করে যেটা আসবে ওইটা দিয়ে ওই পাশে চলে যায়, তাহলে মাইনাস হয়ে যাবে না। তো আমি আগে হিসাব করি, 16 × 1.675 × 10⁻24, ঠিক আছে। তো ওইটা আসতেছে ভাই আমাদের 2 পয়েন্ট, দেখো -2.68, ঠিক আছে, ইন্টু 10⁻23 এইটা আসতেছে -2.68 × 10⁻23। সো এখান থেকে আসবে দেখো P = এটাই আগে বিয়োগ দিয়ে দেই, 5.1895 × 10⁻23 মাইনাস 2.68 × 10⁻23। তো এটা হিসাব করলে আসতেছে, দেখো এই পুরোটা যদি আমরা হিসাব করি, আমাদের মান আসতেছে 2.5095 × 10⁻23, ঠিক আছে। ওকে, এরপরে এইটাকে হিসাব করলে এইটা আসছে। এরপরে এই যে এইটা আছে না, এটা আমি এটা নিচে ভাগ করে নিয়ে যাব, 1.67 × 10⁻24। এইবার হিসাব করলে দেখো তার প্রোটন সংখ্যা চলে আসবে। সো এটা ভাগ 1.67 × 10⁻24। তো এটা কত আসছে জানো, এটা আসতেছে ভাই আমাদের 15.02, কত, 15.03 আসতেছে, 15.03 এত আসতেছে। তো এই যে 15.03 এটা কি আসছে, মানে প্রোটন সংখ্যা, বা অ্যাপ্রক্সিমেটলি 15 না, সো 15। তো আমাদের আর মৌলের প্রোটন সংখ্যা কত আসছে, 15। তো যেহেতু আর মৌলের প্রোটন সংখ্যা 15, আর মৌলের প্রোটন সংখ্যা কত আসছে, আর মৌলের প্রোটন সংখ্যা আসছে 15।
ঠিক আছে, তাহলে অতএব আর মূল্য কোনটা বলো? আর মূলের প্রোটন সংখ্যা 15 আসছে, দ্যাট মিন্স আর মূল্য কি ভাইয়া? আর মূল্য হচ্ছে আমাদের ফসফরাস। ঠিক আছে, আর মূল্য কি? ফসফরাস, পি ফসফরাস, কারণ ফসফরাসের মূল্য হচ্ছে 15, সরি প্রোটন সংখ্যা 15। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে নেক্সটে যে আমরা সবগুলাই পারি, আমরা অনেক মজা হবে ক্লাসটা নিতে আর কি, কারণ আমরা সব জানি ভাই, সব পারি, সব বুঝি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা এটা সলভ করি। দেখো এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2024 কোয়েশ্চেন, সো তোমরা লেটেস্ট কোয়েশ্চেনই পাইতেছো। তো এই যে এটা কি বলছে? ঘ নাম্বারটা, চিত্র 1 এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে। আমরা সবাই পড়ছি কৌণিক ভরবেগ mb r = nh/2 পাই। সো ওইটা নির্ণয় করতে শুধু n এর মান জানা লাগে, h 2 পাই সবই তো জানে। তো চিত্র 1 এর সর্বশেষ শক্তি স্তর বলছে। তো চিত্র 1 এইটার সর্বশেষ শক্তি স্তর কোনটা দেখো? এই যে এটা তার নিউক্লিয়াস, এরপরে কে এল এম এন দিছে, তাইলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই যে এন পর্যন্ত আছে 4 নাম্বার পর্যন্ত। এটা শক্তি স্তর কত পর্যন্ত আছে? 4 নাম্বার পর্যন্ত। এটা সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই 4 নাম্বারটাই না? তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হচ্ছে। তাহলে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mb r = nh/2 পাই। তো এখানে সর্বশেষ শক্তি স্তর কত? এখানে আগে লিখো সর্বশেষ শক্তি স্তর, সর্বশেষ শক্তি স্তর ভালো করে দেখো। সর্বশেষ শক্তি স্তর কত ভাইয়া? সর্বশেষ শক্তি স্তর হচ্ছে আমাদের কোনটা? এই যে 4 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর। তাহলে 4, ঠিক আছে। তাহলে আমরা জানি অতএব কৌণিক ভরবেগ, ওই সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করব না? তাহলে কৌণিক ভরবেগ আমরা জানি mb r = nh/2 পাই। এবং এটাও ভালো করে জানি এই mb r পুরোটাই কৌণিক ভরবেগ, এবং h যে প্লাঙ্ক ধ্রুবক, এটার মান যে 6.626 × 10⁻²4, সরি 10⁻36, এটাও আমরা ভালো করে জানি। ঠিক আছে, একক জুল সেকেন্ড। যাই হোক, তো এটা আমরা লিখি, n এর মান কত? n এর মান পাইছি 4, h এর মান কত? 6.626 × 10⁻36, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 পাই, 2 × পাই এর মান 3.1416। ঠিক আছে, তো এটা হিসাব করলে তুমি কৌণিক ভরবেগটা পেয়ে যাও। তো 4 × 6.626 × 10⁻36 ডিভাইডেড বাই 36 না 34, ভাইয়া ভুল করতেছি আমি, 34 আই থিঙ্ক, 10⁻34 জুল সেকেন্ড। বুঝছো ভাইয়া, মাথা ঘুরাইতেছে। 34 জুল সেকেন্ড। তোমরা আগে তো করাইছে ভাই, আগের লেকচারগুলোতে তো পাইছো, ঝামেলা হওয়ার কথা না। আমি এটা অনেকদিন পর, ঈদের পর ক্লাস নিতেছি, কারণ ঈদের সময় ক্লাস নিতে পারি না। 2 × 3.1416, তো এইটা আসতেছে আমাদের 4.218 × 10⁻36, এত কি কৌণিক ভরবেগ, এত জুল সেকেন্ড। ঠিক আছে, কত আসছে? 218। ঠিক আছে, ওকে। এরপরে বসে দেখো ঘ নাম্বারে চিত্র 1 ও চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা। আচ্ছা, এইখানে করি যে আলাদা। ঘ নাম্বার 1 আর 2 এর মধ্যে কোন পরমাণু মডেলটি অধিকতর গ্রহণযোগ্য? সো ফার্স্টেই দেখো এই যে কে এল এম এন প্রধান শক্তি স্তরের ধারণা, তারপরে এই যে শোষিত শক্তি, নির্গত শক্তি, এই মডেলটি কে দিছিল? এটা বিজ্ঞানী বুর দিছিল, মনে আছে? তাইলে এটা হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল। এবং রাদারফোর্ডের মডেলটা এরকম ছিল, চিত্রটা, রাদারফোর্ডের চিত্রটা আমরা দেখছি। সো এটা রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড কোনো স্থায়ীভাবে বলে না ইলেকট্রনগুলা কোন কক্ষপথে কিভাবে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, বলছে জাস্ট ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে এটা বলে না। তো এই মডেলটাই হচ্ছে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, তো রাদারফোর্ড, তো তুমি এখান থেকে দেখে বলো এটা হচ্ছে বুর পরমাণু মডেল, এটা রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে এই চিত্র 1 ও 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য? কোনটা অধিক গ্রহণযোগ্য, বুরটা নাকি রাদারফোর্ডেরটা? বুর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে নাকি রাদারফোর্ড পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে? ঠিক আছে, সো আমরা এটা একটু দেখা ট্রাই করি। তো বুর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে না, রাদারফোর্ড পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হবে। ওকে, সো ফার্স্টেই এই যে বুর পরমাণু মডেল যেটা আছে, আচ্ছা এইগুলো তো আমরা জানি, এই দুইটা তুলনা করবা কি, কোনটা অধিকতর গ্রহণযোগ্য তুমি লিখবা, উপরে সুন্দর মধ্যে লিখবা। ফার্স্টে লিখবা যে চিত্র 1 এর যেটা আছে, মানে চিত্র 1 এটা হচ্ছে বুর পরমাণু মডেল, তুমি বিশ্লেষণ করবা। চিত্র 1 কি? এটা হচ্ছে বুর পরমাণু মডেল, বুর পরমাণু মডেল। তারপরে মনে করো বলা যে চিত্র 2 হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। চিত্র 2 কি? রাদারফোর্ড পরমাণু
মডেল। তাহলে এই দুটার মধ্যে তুলনা করবে, একটা লিখবা বুর, এই সাইডে এক সাইডে বুর পরমাণু মডেল আর এক সাইডে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, ওকে। মনে করো এখানে লিখলাম আমি হচ্ছে বুর পরমাণু মডেল, কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এটা তো বলছে, এখানে লিখলাম রাদারফোর্ড। এরপরে লিখবা দেখো সবচেয়ে যে বিশ্লেষণ যেটা, বুর পরমাণু মডেল কি করছে, মানে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, এই কক্ষপথের ধারণা দিছে বুর। ঠিক আছে, ইলেকট্রনের কক্ষপথের ধারণা দেয়, কক্ষপথের ধারণা দিছে। কেমন যে ইলেকট্রন যে গোলাকার বা গোলাকার কক্ষপথে, মানে বৃত্তাকার কক্ষপথে, গোলাকার কেমন আর কি, বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রন ঘুরতেছে এটা ধারণা দিছে কে, বুর। সো ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে এটা ধারণা কে দিছে, বিজ্ঞানী বুর। কিন্তু রাদারফোর্ড কি করছে, রাদারফোর্ড এই যে ইলেকট্রন যে কি করে পরমাণুর চারদিকে কোন কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা দেয়নি। ঠিক আছে, দেয়নি। এ কি করছে, কক্ষপথের ধারণা দিছে, তারপরে হচ্ছে মানে আকারে কক্ষপথের আকারের ধারণা দিছে, দিতে পারো, এটা অলরেডি দিয়ে দিছে আর কিছু, দুইটা একটাই দিলে হবে, এই হয় এটা দিবা না এটা দিবা। কক্ষপথের আকার আকৃতি ধারণা দিছে, 3 নম্বরে কি হইতে পারে, রাদারফোর্ড দেয় নাই, বেশ সুন্দর করে লিখবা যে এটা দেয় নাই। সে হচ্ছে পারমাণবিক বর্ণালী ধারণা দিছে, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করছে, রাদারফোর্ড করে নাই। তারপরে লিখবা মনে করো আরেকটা কি লেখা যায়, আরেকটা লেখা যায় হচ্ছে বুর কি করছে, বুর হচ্ছে তোমার ওই যে ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে, যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে গেলে যে শক্তি শোষিত হয় বা নির্গত হয়, এই যে ব্যাপারটা, এগুলো হচ্ছে বুর পরমাণু মডেল কি করছে, ধারণা দিচ্ছে, বা রাদারফোর্ড দেয় নাই। ঠিক আছে, সো এই যে ইলেকট্রনের শক্তি বিকিরণ, ইলেকট্রনের শক্তি শোষণ অথবা বিকিরণের ধারণা দিছে। তোমরা বুঝে বুঝে লিখো, আমি সুন্দরভাবে লিখতেছি না, ধারণা দিছে আর রাদারফোর্ড দেয় নাই, এটাই। সো এইগুলাই ব্যাখ্যা। তো এলে চিত্র 1 আর 2 এর মধ্যে কোন পরমাণু মডেলটি তোমার অধিক গ্রহণযোগ্য, মূলত এই যে বুর পরমাণু মডেল ক্রিয়েটি হয়েছে এই রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলোকে দূর করতে। দ্যাট মিনস এই দুইটার মধ্যে আমরা দেখতেছি যে বুরে বেশিরভাগ ব্যাখ্যা দিচ্ছে, রাদারফোর্ডে দেয় নাই। তাইলে কোনটা অধিক গ্রহণযোগ্য, অধিক গ্রহণযোগ্য হবে আমাদের চিত্র 1। কোনটা, চিত্র 1 অথবা বুর পরমাণু মডেল, এটা হবে অধিক গ্রহণযোগ্য। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। তো এখানে দেখো বলছে উদ্দীপকের মৌলটির, এখানে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দিছে। সো উদ্দীপকের মৌলটির যুজ্যতা ইলেকট্রনটির কি বলছে, যুজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। কি বলছে ভাইয়া, যুজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ। সো এটার যুজ্যতা ইলেকট্রন কোনটা আমাকে বলো, এটার যুজ্যতা ইলেকট্রন কোনটা। যুজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে, যুজ্যতা ইলেকট্রন হচ্ছে মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে, এটা যুজ্যতা ইলেকট্রন। কি বলছি, মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে ওইটাই যুজ্যতা ইলেকট্রন। তাইলে এই যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের দুইটা পদ্ধতি দিছে, 1s2 2s2 2p6 3s2 3p6 পরে 3d1 দিছে, বাট আমরা জানি এটা ভুল। তারপরও দেখি পদ্ধতি 2 এ দিছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তো এটাই সঠিক পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, আমরা যারা জানি, যেহেতু পটাশিয়াম মানে কেয়ার কথা বলছে। ঠিক আছে, সো পটাশিয়াম 19 আমরা জানি তার ইলেকট্রন বিন্যাসটা এটাই সঠিক। তো এটার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে যে 4 নাম্বার শক্তি স্তর। 4 নাম্বার শক্তি স্তরের যে ইলেকট্রন, এটাই তো তার সর্বশেষ যুজ্যতা স্তরের ইলেকট্রন, মানে যুজ্যতা ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোই তার যুজ্যতা ইলেকট্রন। সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, ওইটাই তার যুজ্যতা ইলেকট্রন। সো ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগ তো আর পারি ভাই, কৌণিক ভরবেগ হচ্ছে mBr = nh/2π। এতটুকু আমরা জানি, এতটুকু আমরা বুঝি পারিও। কৌণিক ভরবেগ কি, mBr = nh/2π। সো এই যে mBr = nh/2π, এটা মনে করে লিখলাম। তো এই যে এখন এটাতে কি লাগে, NH এগুলো লাগে। n কোনটা, যুজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। যুজ্যতা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, 4 নাম্বার শক্তি স্তরে, তাহলে তো n এর মান 4। তো এই 4 বসে তুমি হিসাব করবা, যুজ্যতা শক্তি স্তরে মানে কৌণিক ভরবেগ না। তো যুজ্যতা ইলেকট্রন, তো তুমি এখানে তো বুঝিয়ে দিলাম যুজ্যতা ইলেকট্রন কোনটা, ওইটা। সো এইভাবে লিখবা, লিখে তুমি হচ্ছে এখানে মান বসাবা, যে দেখো কৌণিক ভরবেগ mBr =
NH/2 পাই। সো এখানে আছে n এর মান 4, h এর মান তো আমরা জানি 6.626 × 10⁻34, বাকিটা তো হিসাব নিকাশ জানো। 2 × পাই এর মান 3.1416, এটা হিসাব করে তোমরা বসাইও, ঠিক আছে? তো এটা পারবা, এটা করিও, ঠিক আছে? ওকে। আর যোজ্যতা ইলেকট্রন যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনিক যোজ্যতা ইলেকট্রন, এটা নোট করে লিখে রাখো সাইডে, বা মুখে বলে দিলাম। এরপরে আচ্ছা এটাকে একটু ডুপ্লিকেট করি। আমাদের বলছে যে দেখো এটাতে কি বলছে, এই যে এটাতে বলছে, এটা একটু মুছি, ওকে। বলছে উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতি সঠিক বলে তুমি মনে করো? ওকে, সো উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতি সঠিক? সেখানে দুইটা পদ্ধতি দিয়েছে পটাশিয়ামের। তো আমরা কোন পদ্ধতি সঠিক আমরা ভালো করে জানি। তো পটাশিয়ামের এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেখো কি দিছে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে বসে যে এটা 3d1 চলে গেছে। আচ্ছা যাই হোক, সো এই পদ্ধতিটা ভুল আমরা ভালো করে জানি, ঠিক আছে? কেন ভুল এটা পরে ব্যাখ্যা করতে হবে। সো এই যে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে এটা পরে 4s1 এ গেছে, মানে 3d তে যায় নাই 4s এ চলে গেছে। তো আমরা জানি যে এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের সঠিক সেকেন্ডটা। তো এটা কেন সঠিক এটা তো ব্যাখ্যা করে দিতে হবে, ঠিক আছে? এটা কেন সঠিক বলো দেখো। সো এটা কার নীতি ভাইয়া? আউফবাউ নীতি না? এটা আউফবাউ নীতি না? আমরা জানি আউফবাউ নীতি অনুসারে, আউফবাউ নীতি, ঠিক আছে? নীতি অনুসারে ইলেকট্রন সব সময় কম শক্তি, এইটা তো বাইরে পড়াইছি আমরা, আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সবসময় কম শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে? আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সবসময় কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করে, ঠিক আছে? আগে প্রবেশ করে, এটা আমরা জানি। তো আমরা এবং এই যে অরবিটালের শক্তি n+l সূত্র দ্বারা সূচিত, বা এটা দ্বারা নির্ণয় করি আমরা, ঠিক আছে? সো আমরা এক্ষেত্রে 4s এর শক্তি বের করি। 4s এর শক্তি কি হবে? n+l দ্বারা হিসাব করলে দেখো 4s এ n এর মান 4, এবং l হিসেবে l যে সহকারী অরবিটাল, ঠিক আছে, সহকারী শক্তি স্তর। তো l এর জন্য s এর মান কত, মানে s এর জন্য l এর মান কত? তার মানে s p d f এইগুলাতে s0 p1 d2 f3 এইগুলো আমরা ভালো করে জানি। দ্যাট মিন্স এখানে যে n+l দিছি, সো l এর জায়গায় এখানে s আছে, দ্যাট মিন্স এই s এর জন্য s এর শক্তি হবে 0। তো এটা হিসাব করলে 4s এর শক্তি পেতেছি 4। অন্যদিকে 3d এর ক্ষেত্রে n+l যদি করি, তাহলে 3d এর ক্ষেত্রে দেখো এখানে n এর মান 3, বাট d এর মান কত? d কত? সহকারী শক্তি স্তর d এর মান হচ্ছে 2, তাহলে d এর জায়গায় যদি 2 বসাও তাহলে 3 + 2 এটা সমান 5 আসে। এটা সমান কত আসে ভাইয়া? 5 আসে। তো এটা সমান যদি 5 আসে তাহলে কোনটা বেশি, 4s বেশি না 3d বেশি? সেখানে আমরা দেখতেছি, সেখানে আমরা কি দেখতেছি ভাইয়া? 3d এর চেয়ে 4s এর শক্তি কম। তো আমাদের দরকার যে অরবিটালের শক্তি কম ওই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো 4s এর শক্তি কম, 4s স্মলার দেন 3d। তো এজন্য আমরা কি করব? অতএব ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে প্রবেশ করবে। তো এই ক্ষেত্রে ইলেকট্রন মানে 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করবে এবং 3d তে পড়ে যাবে। তাহলে ওই শর্তানুসারে আমাদের কোন পদ্ধতি সঠিক? পদ্ধতি 2 সঠিক। তাহলে তোমার কোন পদ্ধতি সঠিক ভাইয়া? পদ্ধতি 2। সো তুমি এটা দিবা, পদ্ধতি 2 হচ্ছে সঠিক, ঠিক আছে? মানে এই যে এইটা ইলেকট্রন আগে 4s এ গেছে, 3d তে যায় নাই, ঠিক আছে? তো এটাই ব্যাখ্যা, তোমরা জানো যদিও, তারপরে আবার সিকিউ সলভের খাতিরে দেখিয়ে দিতেছি। এরপরে এটার ঘ নাম্বারে কি বলছে দেখো, দৃশ্যকল্প 2। একটি মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর হচ্ছে এত গ্রাম, নিউটন সংখ্যা এত। মৌলটি শনাক্ত করতে বলছে, এটা পারবা না? পারবা না? পারবা। দেখো একটা মৌলের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে, আগে একটা দেওয়া ছিল
তারপরে নিউটন সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা বের করবো। এই যে লিখবা পি ইন্টু প্রোটনের ভর প্লাস নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর, এটা সমান নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর দেওয়া আছে আর বাদে নিউটন সংখ্যা দেওয়া আছে, তাইলে এটা পারবা। একটু আগে করে আসছি, কোনটা করে আসছি? এই যে একটু আগে আমরা এটা করে আসছি, মৌলটি শনাক্তকরণ না, এটা না প্রথমটাই আর কি, আজকের প্রথমটা আমি এটা দিয়ে শুরু করছি, ঠিক আছে না? এই যে এটা মৌল শনাক্তকরণ, এটা ঘ নাম্বারটাতে করছি। আর মৌলটি শনাক্তকরণ নিউটন দেওয়া ছিল, নিউক্লিয়াসের ভর দেওয়া ছিল, প্রোটন বের করে মৌলটি শনাক্ত করছিলাম। তো এটা পারবা না? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালোই হয়েছে। তো এরপরে আমরা একটু দেখি, শেষ হয় না কেন, দৃশ্যকল্প 2 এর শক্তির ক্রম দেখাইতে হবে। দেখো দৃশ্যকল্প 1 এর শক্তির ক্রম। তো দৃশ্যকল্প 1, এই যে এই অরবিটাল গুলোর শক্তির ক্রম বিশ্লেষণ করো। সো আমরা জানি অরবিটালের শক্তি বের করার সূত্র কি ভাইয়া? শক্তি বের করার সূত্র, অরবিটালের শক্তি বের করার সূত্র কত কি বলো? অরবিটালের শক্তি বের করার সূত্র কি? অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে আমরা জানি n+l, ঠিক আছে? তো এখানে এই যে 4f আছে, এই 4f এর শক্তিতে লিখি হবে n+l, হিসাব করো। n এর মান 4, f এর মান 3, তোমরা ভালো করেই জানো, ঠিক আছে? কারণ s p d f, s 0 এটা 1 এটা 2 এটা 3, ঠিক আছে? তাহলে এটার শক্তি আসতেছে 4 আর 3 7, ভালো করে বুঝো। তারপরে 4p, সেম ভাবে n+l, তাহলে n এর মান 4, p এর মান কত? p এর মান হচ্ছে 2, তাহলে এটা শক্তি আসতেছে spdf, p এর মান তো 1 আসে, এই যে p এর মান হচ্ছে 1, তাহলে এটা শক্তি আসতেছে 5। তারপরে 4d, 4d এর n+l দিয়ে করলে 4 + d এর জন্য 2, তাইলে এখান থেকে আসতেছে 6। তাহলে শক্তির ক্রম যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে 4f এর, তারপরে 4d এর শক্তি বেশি, তারপরে 4p এর শক্তি বেশি, এটাই তার ক্রম, এটাই দেখাইতে বলছে। সো এই যে ছোট্ট একটা জিনিস করেই তো তুমি ফুল মার্কস পেয়ে যাইতেছো। তো কত ইজি না জিনিসগুলো বলো? আসলে পারলে এগুলো অনেক বেশি ইজি, আসলে বুঝছো, এগুলো কঠিন না, ঠিক আছে? শক্তির ক্রম বিশ্লেষণ করতে বলছিল, আমরা ক্রমটা বিশ্লেষণ করতে পারছি। আচ্ছা, কারেন্ট মেবি নাই ভাই। আচ্ছা, যাই হোক, আমরা কতক্ষণ ক্লাস করলাম? মোটামুটি ভালো একটা সময় ধরে ক্লাস করতেছি, আধা ঘন্টা হয়ে গেছে। যাই হোক, এটাও অনেক সময়। আমরা আজকে 1 ঘন্টার মতো পড়বো। আমরা সিকিউ ফুল করতে আমরা 2টা ক্লাস নিব আর কি, যাতে ঠিক মতো পড়াইতে পারি। 2টা ক্লাস নিলে তো ঝামেলা নেই। তো এই যে এটা কি ভাইয়া? দেখো, এটা তো শক্তিক্রম করে ফেলছি, হ্যাঁ এটা শেষ, প্রকৃত বলতে। আচ্ছা, এটা শেষ, যাও এরপরেরটা, এই যে এটা করি। ওকে, তো এটাতে কি বলছে দেখো, এটাতে বলছে উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক আণবিক ভর যদি 35.5 হয়, 50টি পরমাণুর ভর বের করতে বলছে। দেখি আমরা, এই যে উদ্দীপকের প্রথম মৌল কোনটা? এই যে এটা 17x বলছে। এখানে প্রোটন সংখ্যা থাকে নিচের দিকে, বাম সাইডে প্রোটন সংখ্যা থাকে আমরা জানি। তাহলে 17 প্রোটন সংখ্যা কার? ক্লোরিনের। তাহলে এই মৌলটা হচ্ছে ক্লোরিন, আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এই প্রথম মৌলের আপেক্ষিক আণবিক ভর, এটা আণবিক ভর যদি 35.5 হয়, প্রথম মৌলের আপেক্ষিক আণবিক ভর না পারমাণবিক ভর বলতে চাইছিল। যাই হোক, আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আই থিঙ্ক ভাই পারমাণবিক হওয়ার কথা। আচ্ছা, আণবিক পারমাণবিক ভর, ঠিক আছে? হ্যাঁ, পারমাণবিক ভরই বলছিল। ওকে, তাইলে 50টি পরমাণু ভর কত বের করতে হচ্ছে? তো এর আপেক্ষিক পারমাণবিক ভর এত। তোমরা একটা জিনিস মনে রাখবে, একটা মৌলের তার আপেক্ষিক আণবিক ভর এত। সো মৌলের কি বলছে? 50টি পরমাণু ভর। তুমি একটা জিনিস মনে রাখো, এইটা আপেক্ষিক পারমাণবিক ভর যেটা, এটা হচ্ছে তার 1 মোল আর কি। আর 1 মোল মৌলে পরমাণু থাকে 6.023 × 10⁻²৯, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, মনে রাখবা 6.023 × 10⁻²৯। এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এই সংখ্যার নাম কি ভাইয়া? এই সংখ্যার নাম হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা।
বলো এই সংখ্যার নাম কি? এই সংখ্যার নাম হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যার নাম কি? এই সংখ্যার নাম হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, 6.023 × 10⁻23। সো এক মূল মৌলে পরমাণুর সংখ্যা এতটা, এক মূল মৌলে অণু সংখ্যাও এতটা, এবং এক মূল আয়নের সংখ্যা এতটা। ঠিক আছে, তো তুমি এটা অনেক ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে, দেখো তোমাকে আমি শিখাইছি যে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে। আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। এই পদ্ধতি শিখাইছি। তো এই পদ্ধতি এটা থেকে একটা পরমাণুর ভর বের করা যায়, এবং একটা পরমাণুর ভর বের করে 50টা পরমাণুর ভর বের করে ফেলতে পারবা। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখন তোমাকে যেইভাবে করাবো আর কি। ঠিক আছে, সো ডিফারেন্ট ওয়েও শিখে রাখো। এটা দিয়ে তো পারবা। তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বসাবে, এই যে কত দিয়ে দিছে 35.5। তারপরে এই সূত্র তো জানো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। সেই সূত্র বসাবা, বসে তুমি হিসাব করতে পারবা। ঠিক আছে, আচ্ছা তো আমরা এটা দেখি। এটা দিয়ে করে একটা পরমাণু ভর বের করলে পরে 50টা পরমাণু ভর বের করতে বলছে। 50টা বের করবো, 50 দিয়ে গুণ দিয়ে। এখন আমরা কি করব? আমরা লিখব যে আমরা জানি এক মূল পরমাণুতে, সরি এক মূল মৌলে পরমাণু সংখ্যা 6.023 × 10⁻23। আচ্ছা এইভাবে না, এই নতুন ওয়েটা না, এটা বেশি ইজি। এখন যেটা করতেছি এটা দিয়েই করি ভাই। এক মূল মৌলে পরমাণু সংখ্যা 6.023 × 10⁻23। তাহলে তুমি লিখতে পারতা ওই 6.023 × 10⁻23টি পরমাণুর ভর হচ্ছে এত। সেখান থেকে একটা পরমাণুর ভর বের হইতো, এটাকে 6.023 × 10⁻23 দ্বারা ভাগ দিয়ে দিতে। যাই হোক, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, আপা ভর। যাই হোক, আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা ফুল মিনিং দেখো, এটা সমান মৌলের একটা পরমাণুর ভর। ঠিক আছে, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। ঠিক আছে, তো এখান থেকে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, সো এখান থেকে ক্রস গুণন করলে পাবো মৌলের একটা পরমাণুর ভর, একটি পরমাণুর ভর সমান এই যে এটার সাথে এটা গুণ হবে। দেখো এখানে 1.66 × 10⁻24 আছে, এটার সাথে কোনটা গুণ হবে? এটার সাথে এই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা গুণ হবে। এটার সাথে এটা গুণ হবে না, সো এটার সাথে আপা ভর গুণ হবে। এই যে আপেক্ষিক পারমাণবিক ভর গুণ হবে। সো আপেক্ষিক পারমাণবিক ভর তো আমাদের ডিরেক্ট বলেই দিছে, আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 বলে দিছে। আমরা এখানে বসাই দিই 35.5। ঠিক আছে, বুঝছো? ক্রস গুণ করছি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটার নিচে মনে মনে 1 আছে, 1 এর গুণ হয়েছে। এগুলো তো আর বুঝো। তো এই যে একটা পরমাণুর ভর, এটা কত আসে একটু আমরা দেখি হিসাব করে। 1.66 × 10⁻24 into 35.5, 1.66 × 10⁻24 divided by 35.5। সো এইটা আসতেছে ভাই আমাদের 5.893 into 10⁻23। এটা আসতেছে 5.893 into 10⁻23। এটা আসছে কি মৌলের একটা পরমাণুর ভর। তো একটা পরমাণুর ভর যদি ভাই তোমার এইটা হয়, তোমাকে 50টা পরমাণুর ভর বের করতে বলছে। তাহলে লিখো অতএব 50টা পরমাণুর ভর, অতএব মৌলের 50টি পরমাণুর ভর। তো 50টি পরমাণুর ভর কত হবে? এটার সাথে 50 গুণ দিয়ে দিবা। এই যে 5.893 into 10⁻23 আসছে, এটার সাথে 50 গুণ দিয়ে দিব। সো গুণ দাও। .95 10⁻21 আসছে, এটাই আনসার। এত গ্রাম দিতে পারো। ঠিক আছে, এত গ্রাম শেষ। এই যে বুঝছি আমরা এটা। ওকে, এরপরে আসো। এরপরে বলছে ঘ, এইটা লেখা বোর্ড 22, উদ্দীপকের প্রথম মৌলের আপেক্ষিক পারমাণবিক, আচ্ছা এটা তো করে ফেলছি। ঘ নাম্বারটা জেড এর, এই যে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলেও ওয়াই এর ক্ষেত্রে তা হয় না। ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর কারণ বিশ্লেষণ করো। সো আমরা আগে একটু দেখি
এই জেড মৌলটা কি এটা তো আগে দেখতে হবে। জেড কি ভাইয়া? এই যে জেড, যার প্রোটন সংখ্যা 21 বলে দিয়েছে, তাহলে প্রোটন সংখ্যা 21 কোনটার? স্ক্যান্ডিয়ামের। তাহলে জেড হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, এটা আমরা বুঝে গেছি। জেড কি? জেড হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। তাহলে এই জেড এর ইলেকট্রন বিন্যাস কি? স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস তো পারার কথা, 1s2 2s2 2p6 3s2। দেখো 1s2 2s2 2p6 3s2, এর তারপরে কি আছে? 3p 3p6, এর কতটা হয়েছে? 18টা। এরপরে এটা 4s2 হয় 20টা। এরপরে আবার এটা 3d1 এ আসে শেষ ইলেকট্রন। শেষ 21 নম্বর ইলেকট্রন কোথায় আসে? 3d1 এ, আমরা দেখছিলাম। এটাই তার নিয়ম, ঠিক আছে, স্ক্যান্ডিয়ামের। তো এটা থেকে দেখছি যে এর সর্বশেষ ইলেকট্রন 3d তে যায়, কারণ আগে 4s2 ভরাট হয় তারপর 3d তে আসে। এটা কেন আসে আহ্বায়ক নীতি অনুসারে আশা করি তোমরা জানো। 4s এর পরে 4p তে যায় না, কারণ 4p এবং 3d এর শক্তি সমান, আমরা দেখছিলাম n+l দিয়ে। এটা শক্তিও 5 আসবে, এটা শক্তিও 5 আসবে। তো দুইটার যখন সমান হয়ে যায় শক্তি, তখন যেইটার প্রধান শক্তি স্তরের মান কম ওইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করে, যেন 3d তে প্রবেশ করে। আর 4s এ আগে যায় কেন? এটা তো আমরা আগে থেকে দেখছিলাম, মানে 3d তে না গিয়ে। আচ্ছা, সর্বশেষ ইলেকট্রন কই গেছে? সর্বশেষ ইলেকট্রন 3d তে প্রবেশ করছে। যাই হোক, লিখো। এরপরে জেড এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করলে ওয়াই এর ক্ষেত্রে তা হয় না, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে বিশ্লেষণ করে। ওয়াই এর ক্ষেত্রে হয় না, আমরা একটু দেখি। সো ওয়াই কি? ওয়াই হচ্ছে যে ওয়াই কত? 19y, এটা বলছে। দ্যাট মিন্স এটা হচ্ছে পটাশিয়াম। আমরা জানি ওয়াই কি? ওয়াই হচ্ছে পটাশিয়াম। এটা কি? এটা হচ্ছে পটাশিয়াম, ঠিক আছে। তো এই যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 4s এ যায় কেমনে? কারণ পটাশিয়ামের ইলেকট্রনটা ব্যতিক্রম ছিল, আমরা সবাই জানি। এটা ব্যতিক্রম কেন হয়? এই যে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 3d তে না গিয়ে 4s এ যায় এবং এটা হয় 4s1, ঠিক আছে। কেন হয়? কেন হয় এটা? সর্বশেষ দেখো, সর্বশেষ ইলেকট্রন কেন? সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? 4s এ গেছে। 4s এ গেছে, 4s এ প্রবেশ করছে। সুন্দর মতো লেখো। তো কেন করছে? কারণ 4s এর শক্তি 3d এর চেয়ে কম। আহ্বায়ক নীতি অনুসারে n+l সূত্রানুসারে এটা দেখাই দিবা যে 4s এর শক্তি 3d তে কম, এজন্য এর সর্বশেষ ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায়। এবং এইটাই এখানে বলছে যে জেড এর সর্বশেষ ইলেকট্রন, মানে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে গেলেও ওয়াই বা পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d তে যায় না, 4s এ যায়। এটাই আর কিছু না। কত ইজি, ব্যাখ্যা করতে পারবা না? অবশ্যই পারবা। এরপরে এইটা, উদ্দীপকের ডি মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই যে ডি মৌলের শেষ কক্ষপথ কই? ডি মৌল কত? 19টা প্রোটন, ঠিক আছে। তো এখানে দেখেই যাইতেছে ডি মৌল পটাশিয়াম, ঠিক আছে। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলেও আমরা একটু দেখি, 19টা প্রোটন বলছে। তাহলে আমরা পটাশিয়াম এটা ইলেকট্রন বিন্যাসও জানি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d তে না গিয়ে এটা 4s এ যায়, এটা হয় 4s1। এটা এরকম হয় না? এরকম কেন হয় এই জিনিসটাও আমরা জানতাম, ঠিক আছে। তাহলে এটা সর্বশেষ শক্তিস্তর, সর্বশেষ ইলেকট্রন 4s এ গেছে, তার মানে সর্বশেষ শক্তিস্তর এখানে 4। এটা সর্বশেষ শক্তিস্তর এখানেও দেখা যাইতেছে n মানে 4, এটা 3, এটা যে 2, এটা যে 1, এগুলা জানতে হবে। তো ডি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই যে এটা তো আর পারবা কি ভাইয়া? mBr = NH/2 পাই। এই যে এখানে h এর মানও বলে দিছে 6.626 × 10⁻34, এটা পারবা। এরপরে দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের ডি মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। অবশ্যই, কারণ এই যে ডি মৌল পটাশিয়াম, এটা 2n² সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। কেন? কারণ 2n² সূত্র অনুসারে, দেখো 2n² সূত্রানুসারে 2n² সূত্রানুসারে কি হওয়া উচিত ছিল? 2n² সূত্রানুসারে তৃতীয় শক্তি স্তরে, দেখো তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সূত্রানুসারে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2n², তাহলে 2 × n², n এর মান কত? তৃতীয় শক্তি স্তর না, তৃতীয় শক্তি স্তর মানে হচ্ছে n এর মান 3, তাহলে 2 × 3²। তো এটা কত আসে? 2 × 3² মানে 9, 9 × 2 = 18।
তাহলে 2n স্কয়ার সূত্র অনুসারে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের দান ক্ষমতা কত? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের দান ক্ষমতা হচ্ছে 18। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের দান ক্ষমতা কত ভাই? 18। তাহলে এটা ইলেকট্রনের দান ক্ষমতা 18, বাট আমরা এখানে দেখতেছি এটা তৃতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ করে চতুর্থ শক্তি স্তরে চলে গেছে, কিন্তু পটাশিয়াম তৃতীয় শক্তি স্তরে মাত্র 8টি ইলেকট্রন পূর্ণ করে, কিন্তু পটাশিয়াম তৃতীয় শক্তি স্তরে মাত্র 8টি ইলেকট্রন পূর্ণ করে কি করছে? চতুর্থ শক্তি স্তরে চলে যায়, শক্তি স্তরে চলে যায়। এর কারণ কি বলো? চলে যায়, ঠিক আছে। এর কারণ হচ্ছে আউফবাউ নীতি। কি ভাইয়া? আউফবাউ নীতি, ঠিক আছে। আউফবাউ নীতি কি? ওই যে n+l দ্বারা যে শক্তি এখানে লিখবে, এর কারণ হচ্ছে আউফবাউ নীতি। এরপরে বর্ণনা দিবে যে আউফবাউ নীতি অনুসারে আমরা জানি ওই যে শক্তি স্তরে শক্তি কম ওইখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। বর্ণনা লিখতে পারবো না ভাইয়া, লিখতেছি না, লিখো যে শক্তি স্তরে মানে শক্তি কম ওইটা দিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করে, এটা n+l দ্বারা নির্ণয় করি। সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে 3D তে যাওয়ার কথা ছিল সর্বশেষ ইলেকট্রন, ঠিক আছে। 3D তে না গিয়ে 4s এ চলে যায়, কারণ 4s এর শক্তি 3D থেকে কম। এটার জন্য হচ্ছে এই কাহিনী হয়, এবং এটা 2n স্কয়ার সূত্র দ্বারা এজন্যই ব্যাখ্যা করা যায় না, কারণ 2n স্কয়ার অনুসারে তার তৃতীয় শক্তি স্তরে 18টা পূর্ণ করে চতুর্থ শক্তি স্তরে যাওয়ার কথা, কিন্তু সে 8টা পূর্ণ করে চতুর্থ শক্তি স্তরে চলে যায়। এজন্য এটাকে 2n স্কয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না। এতটুকু লিখলেই আল্লাহর রহমতে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। সো সিরিজের ক্লাসটা দিয়ে দিব, এমসিকিউ থান্ডার সিরিজের। এন্ড এটার ক্ষেত্রে হচ্ছে স্পেশালাইজ ভাবে 2025-এ যেরকম এমসিকিউ থান্ডার সিরিজ আসছিল, সেইমভাবে তোমাদের এটা দেখে এমসিকিউ থান্ডার সিরিজ বের হবে ইনশাল্লাহ, যেখানে এমসিকিউগুলা টাইপ ভিত্তিকভাবে সুন্দরভাবে সলভ করে দেওয়া হবে। এবং এখন তোমরা হচ্ছে এমসিকিউ থান্ডার সিরিজের ক্লাসগুলো দেখবা, ঠিক আছে। ওইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এমসিকিউ এর জন্য, এবং ফুল বেসিক সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আমাদের অলরেডি। সো এই যে দেখাবো 21 আমরা সিকিউ সলভিং ক্লাস করতেছি, এবং আমরা শেষের দিকে আমরা গত ক্লাসে এটা পর্যন্ত সলভ করছিলাম, ঠিক আছে। এই যে এটা পর্যন্ত, বুঝছো? তো এটাতে দেখো কি বসে দৃশ্যকল্প 1-এর আলোকে মৌলটির দ্বিতীয় ও তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো। আমাদের দৃশ্যকল্প 1 কই? এই যে দৃশ্যকল্প 1-এ বলছে 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন। এই যে এইগুলা কি ভাইয়া? এইগুলা কি? এগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, ঠিক আছে। তোমার প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলা না। তো এই যে হাইড্রোজেনের মৌলের 3টা আইসোটোপ, এর প্রথম আইসোটোপটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এত বলছে, এবং মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর এত। তো এই টাইপের ম্যাথ আমরা করছি, বলছে দ্বিতীয় তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে। সো আমরা জানি এইগুলার ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি ভাইয়া? আইসোটোপের ক্ষেত্রে সেটা হচ্ছে P×m + Q×n/100। এরকম একটা সূত্র পড়ছিলাম, বুঝছো? এরকম একটা সূত্র পড়ছিলাম, মনে আছে আমাদের? আমরা কি পড়ছিলাম ভাইয়া? এরকম একটা সূত্র পড়ছিলাম। তো আমরা এই টাইপের ম্যাথ আগেও করছি, একদম প্রথম দিকে করছিলাম না ভাইয়া? অবশ্যই করছিলাম। তো এইখানে এই যে PM এইগুলা কি আগে বুঝতে হবে, যে P কি? মনে করো আমরা এই হাইড্রোজেনের ভরটাকে P ধরছি, তাহলে এই হাইড্রোজেনের প্রকৃতিতে শতকরা প্রাপ্তি যেটা, এটা হবে M। এই Q মনে করো ধরলাম আমরা এই হাইড্রোজেনের প্রকৃতিতে প্রাপ্ততা, তাহলে এই হাইড্রোজেনের ভর ধরলাম হচ্ছে আমরা Q, তাহলে N হবে এই যে ডিউটেরিয়াম বা 2 নাম্বার যে হাইড্রোজেনের ভর 2 দেওয়া আছে, এই আইসোটোপ যেটা, এটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি হবে আমাদের N। তো এখানে তো 3টা হাইড্রোজেন, দ্যাট মিন্স আরেকটা সেকশন বাড়বে, এবং পরবর্তী মনে করো Q×n R×s যাই ইচ্ছা ধরতে পারি, বাট এগুলা ধরার মেইন ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে তোমাকে এইটা বুঝা, পরবর্তীতে আমরা পরবর্তী ভর এবং এটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তির সাথে গুণ দিব, ঠিক আছে। তো আমরা দেখো আমরা এটা হিসাব নিকাশ করি। তো ফার্স্টে আমাদের কি বসে দেখো, আমাদের এখানে কি কি আছে তোমরা দেখতেই পাইতেছো। তো আমাদের দেওয়া আছে যে 3টা হাইড্রোজেন, সেটা হচ্ছে ফার্স্টে আমাদের এইটা হাইড্রোজেনের আইসোটোপ যেটা বড় 1,
এটার প্রকৃতিতে প্রথম আইসোটোপের প্রকৃতিতে শতকরা প্রাপ্তি 99.98%। দ্যাট মিন্স এইটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি 99.98%। এরপরে এই যে এইটা আছে, এইটার শতকরা প্রাপ্তি জানি না, এইটার শতকরা প্রাপ্তি জানি না, এগুলো আমরা বের করব। সো আমি এইটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি ধরলাম x%, ভালো করে বুঝে x% ধরলাম, তাহলে এইটার কত পার্সেন্ট হবে? এখানে যেহেতু তিনটা আছে, যেটাই থাকুক না কেন সর্বমোট পার্সেন্টেজ কত? 100% হয়। মানে সবগুলা পার্সেন্টেজ যোগ করলে আমাদের কত পার্সেন্ট হওয়ার কত? 100%। তো আমরা দেখব, মনে করো তাইলে এই দুইটা মানে এটার পার্সেন্টেজ মিলে কত হয়েছে? 99.98 প্লাস x%। এটা হয়েছে না? এটা হয়েছে। তাহলে এইটার পার্সেন্টেজ কত হবে? এটার পার্সেন্টেজ হবে, দেখো টোটাল দেখে 100%, তাহলে 100% থেকে এই দুইটার পার্সেন্টেজের সমষ্টি যদি আমরা বিয়োগ দিয়ে দিই, টোটাল 100% থেকে এই দুইটা পার্সেন্টেজের সমষ্টি যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে যেটা পাবো এটাই হবে আমাদের এটার পার্সেন্টেজ। তাহলে আমরা এটা বিয়োগ দিব, যে এই দুইটার সমষ্টি 99.98 প্লাস এক্স, ঠিক আছে, এক্স, বুঝছো? হোল ব্র্যাকেট দিয়ে এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, বা এমনিতেই তুমি 100% দিতে পারো। এখানে 100 থেকে এটা বিয়োগ দিয়ে দিছি আর কি, পার্সেন্টেজ এখানে লিখবো, যা ঝামেলা আছে ঝামেলা নেই। এটা একটু হিসাব করি, 100 মাইনাস 99.98 প্লাসে মাইনাসে মাইনাস এক্স। তো এটা হিসাব করলে কত আসে দেখো, এটা হিসাব করলে হচ্ছে আমাদের আসবে, ওয়েট, একশো মাইনাস 99.98, তো এটা আসতেছে হচ্ছে আমাদের 0.02, এখানে আসতেছে 0.02 মাইনাস এক্স, ঠিক আছে। তো এখানে পার্সেন্ট ধরলাম, বুঝছো? তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পার্সেন্ট দিতে পারো, ভালো হবে। ওকে, তো এই যে আমরা প্রত্যেকটার পার্সেন্টেজ পেয়ে গেছি। এবার আমরা সূত্র জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমানুতা, বা আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্র কি ভাইয়া? এই যে প্রথমটা যদি ধরি, দিলে প্রথমটার ভর ইনটু প্রথমটার শতকরা প্রাপ্তি, ঠিক আছে, এই যে এটার গুণ 99.98 প্লাস দ্বিতীয়টার ভর ইনটু দ্বিতীয়টার শতকরা প্রাপ্তি, যে দ্বিতীয়টার ভর 2, এটা শতকরা প্রাপ্তি x, এইটা গুণ, পরে তৃতীয়টার ভর, ঠিক আছে, ইনটু তার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি, এটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি কত? 0.02 মাইনাস এক্স, বুঝছি? ওকে, তো এখান থেকে দেখো নিচে কত দিয়ে দ্বারা ভাগ দিবে? 100 দ্বারা। ওকে, সো এইবার আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করতেছি। তো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতেছি না, আমরা এক্স্যাক্টলি শতকরা পরিমাণটাই বের করতেছি। আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে আমাদের এটা 1.0025, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর কত দেওয়া আছে? 1.00025। তো এটা সমান, এগুলো আমরা হিসাব করি, এটা তো আমাদের এতই হবে। এখানে পেলাম 2x, এটা দিয়ে গুণ দাও, 3 into 0.02, ঠিক আছে। তো এটা হইলো আমাদের 0.06 মাইনাস 3x, এতটুকু হইলো, ডিভাইডেড বাই 100 আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা, এটাকে এই পাশে রাখলাম, এই যে এইটা এবং এটা যদি যোগ দিই 99.98 প্লাস 0.06, এটা যোগ দিলে আসে হচ্ছে আমাদের 100.04, কত আসে? 100.04। এটার সাথে এটা যোগ দিছি, মানে ক্রস গুণন করতেছি, বুঝছো? এটা নিচে মনে মনে 1 আছে, এটার সাথে এটা গুণ হইতেছে, এই পুরোটা। দ্যাট মিনস আমাদের এখানে মানের কোনো চেঞ্জ হবে না, এজন্য আমাদের এই যেই মানটা পাইছি এইটাই এখানে বসাই দিতেছি। 2x আর 3x, এই দুইটা হিসাব করলে এখানে মাইনাস এক্স পাবা। 100 দিয়ে এটাকে যদি গুণ দাও 1.00025 ইন্টু 100, এটা আসবে ভাই আমাদের 100.025, ঠিক আছে। তো এখান থেকে তুমি কি পাবা দেখো, 100.02, তাহলে মাইনাস 101 কি পাইলাম? 100.025 আছে, এই যে 100.04, এটা মাইনাস হয়ে গেল 100.04। তো এটা যদি হিসাব করি 100.025 মাইনাস 100.04, তো এটা আসতেছে হচ্ছে আমাদের মাইনাস 0.015, ঠিক আছে। তো এখান থেকে মাইনাস x সমান এইটা আসতেছে, তার মানে আমরা বুঝলাম x সমান আসবে পজিটিভ, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 0.015% আসলো, এটা x সমান আসছে, বুঝছো? মানে x%, তো x সমান আমাদের এইটা আসছে, দেখো পার্সেন্ট না, x সমান হচ্ছে আমাদের এইটা আসছে। হ্যাঁ, কথা x সমান কোনটা আসছে? এইটা আসছে। তো x সমান যদি আমাদের এইটা আসে, তাহলে আমাদের এইটা শতকরা প্রাপ্তি x% ধরছিলাম, তাহলে এটা হবে 0.015%, ঠিক আছে। এরপরে এইটা শতকরা প্রাপ্তি ছিল এইটা, দ্যাট মিনস আমরা এটা বের করি, এখানে অন্য কালার দিয়ে বের করে দিলে বুঝা যায় আমরা আনসারটা পরে বের করছি এটা, ঠিক আছে। এটা অন্য কালার দিয়ে বের করে দেখে, এটা হবে 0.02
মাইনাস 0.015, এটা যদি বিয়োগ দাও তাহলে হিসাব করলে কত আসে দেখো, 0.005, 0.005%। এটা কোনটা কত পার্সেন্ট ভাইয়া? দ্বিতীয় আইসোটোপ আসছে হচ্ছে আমাদের 0.015%, তৃতীয় আইসোটোপ আসছে 0.005%। শেষ, বুঝছি আমরা? বলছিল না যে দ্বিতীয় এবং তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করতে আমরা বের করে বলতে পারছি। আশা করি বুঝতে পারছো, বুঝছো? এগুলা তোমরা পারো, নিজেরাও পারবা, জাস্ট দেখানো লাগে জন্য দেখাই দিয়েছি আর কি সিকিউগুলা। ওকে, এইবারে আসো, এবারে আসো। ওকে, সো এই যে এইটার ঘ নাম্বারটা দেখো একটু, এটার গতে কি বলছে? ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক 202 এর আলোকে বিশ্লেষণ করো। দেখো এটাতে কি বলছে, বলছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক 202 এর আলোকে বিশ্লেষণ করতেছে। 202 কই? 202 কই? এখানে 202 হচ্ছে এই যে এইটা। এখানে দেখো আমাদের দৃশ্যকল্প 2 এ বলছে N1 মানে এই শক্তি স্তর, N2 N3 এগুলা বলছে। সো এগুলা প্রধান শক্তি স্তর, এগুলোর সাথে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের সম্পর্ক আমরা জাস্ট ব্যাখ্যা করবো। লাইক কোন প্রধান শক্তি স্তরের জন্য কোন কোন উপশক্তি স্তর থাকে এইগুলাই আর কি। লাইক আমরা জানি প্রধান শক্তি স্তর যদি N হয়, প্রধান শক্তি স্তর আমরা জানি ভাই প্রধান শক্তি স্তর যদি N হয় তাহলে উপশক্তি স্তর হচ্ছে L। উপশক্তি স্তর কি ভাইয়া? উপশক্তি স্তর হচ্ছে L। এবং এই যে L যেটা, এই L এর মান, এই L এর মান হচ্ছে আবার ভাইয়া 0 থেকে, L এর মান আমরা সবাই জানি যে L ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত। L এর ভ্যালু কত? 0 থেকে n-1 পর্যন্ত। এবং S P D F এগুলো হচ্ছে L যেটা সহকারী শক্তি স্তর, এখানে S P D F এর মান আছে, এই যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3। এবং তুমি ওই যে বক্স দিয়ে দেখাইতে পারো ইজিলি। লাইক এখানে সবচেয়ে ভালো হবে বক্স দিয়ে দেখাবা। কেমনে দেখাবা? এই যে ওকে, সো তুমি এখানে দিবা, মনে করো আমাদের প্রধান শক্তি স্তর, এখানে হচ্ছে N এর মান দিবা, ঠিক আছে? এরপরে দিব হচ্ছে এখানে L এর মান, L এর মান কি কি আসবে, তারপর ওইটার জন্য SPDF এর মধ্যে কোনগুলো আসবে ওইগুলা দিতে পারো এরপরে, ঠিক আছে? এখানে দিব ওইগুলা SPDF, ওইগুলা কোনগুলো আসবে, তারপরে দিতে পারো প্রধান শক্তি স্তরের সাথে কিভাবে কানেক্ট হবে, ঠিক আছে? এগুলা দিতে পারো। ওকে, আমি দেখাই। ফার্স্টে আমরা দিলাম হচ্ছে এখানে N এর মান, পরে এখানে L এর মান দিলাম, ঠিক আছে? তো এই যে N যদি হচ্ছে আমাদের 1 হয়, এটা একটা, এটার জন্য একটা পাবো। এখানে কয়টা আছে? N ইজিক্যাল 1 2 3 আছে। সো 1 এর জন্য কি হবে এটা আমরা দিব, ঠিক আছে? এরপরে ইলেকট্রন সব দেখাইতে পারি। আচ্ছা, এরপরে N এর মান যদি আমাদের 2 হয় তাইলে কি হবে এটাও দেখাইতে পারি, ঠিক আছে? আবার N এর মান যদি 3 হয় ওইটা দিয়েও দেখাইতে পারি। দেখ, N এর মান যদি 1 হয় তাহলে L এর মান কি কি হবে একটু আমাকে বলো। L এর মান হচ্ছে আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে? তাহলে N এর মান যদি 1 হয় তাহলে n1, তাহলে 1 - 1 মানে কত? 0ই। তাহলে আমাদের L এর মান হবে যে 0 থেকে 0 পর্যন্ত, মানে 0। N এর মান যদি 2 হয় তাহলে L এর মান কি হবে? L এর মান হবে দেখো এই যে 0 থেকে n-1 পর্যন্ত না, তাহলে এই যে n-1, দ্যাট মিনস N এর মান তো 2, তাহলে 2 - 1 মানে হচ্ছে 1, দ্যাট মিনস 0 থেকে 1 পর্যন্ত। সো 0 থেকে 1 পর্যন্ত মানে হচ্ছে 0 1, ঠিক আছে? এই দুইটা হবে এখানে, বুঝছি আমরা? এই দুইটা হবে এখানে, এখানে একটা টান দিয়ে দাও, বুঝছো? এরপরে N এর মান যদি 3 হয় তাহলে L এর মান কি কি হবে ভাইয়া? দেখাই আমরা। N এর মান যদি 3 হয় তাহলে N যদি 3 হয় তাহলে L হবে 0 থেকে n-1, তো তাহলে 3 - 1, 3 - 1 মানে তো 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত মানে কি ভাইয়া? 0 1 2, 0 1 2। তো এইগুলা দেখাইবা, বুঝছো? ওকে,
ওকে, এখানে দিতে পারো হচ্ছে অরবিটালের নাম, হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যাই হোক এটা তো বুঝছো কোনটার জন্য কি। তাহলে এই 0 এর জন্য অরবিটালের নাম হচ্ছে s, 2 এর জন্য এই যে 0 এর জন্য s, 1 এর জন্য p, 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, এইভাবে দিতে পারো। তারপর এটা তো প্রথম শক্তি স্তর, তাইলে হচ্ছে এই যে প্রধান শক্তি স্তর হচ্ছে 1 এবং সহকারী শক্তি স্তর আছে s, তাইলে এখানে পাবো হচ্ছে আমরা 1s। এটার ক্ষেত্রে দেখো প্রধান শক্তি স্তর 2, সহকারী শক্তি স্তর s, তাইলে এখানে আমরা পাবো 2s। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অরবিটালের প্রতীক, মানে এটা হচ্ছে আমাদের অরবিটালের প্রতীক, এটাতে দিবা অরবিটালের প্রতীক। সুন্দর হতে বক্সের ভিতরে দিই, আমি বেশি ছোট করে লিখে ফেলছি। এরপরে এটা হবে হচ্ছে আমাদের কি, দেখো প্রধান শক্তি স্তর 2, সহকারী শক্তি স্তরের মান হচ্ছে p, তাহলে এটা হবে 2p। সেইভাবে এখান থেকে আসবে 3s, এটা হবে 3p, এটা হবে 3d। তারপরে হচ্ছে তোমার আরেকটা জিনিস দেখাইতে পারো, এই যে প্রত্যেকটার ইলেকট্রন দান ক্ষমতা দেখাইতে পারো। ঠিক আছে, এখানে দেখাইতে পারো সহকারী শক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা, বুঝছো? তো তুমি এখানে এটাও দেখাইতে পারো যে এইগুলার সহকারী শক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা 2 × 12 + 1 ওইটা দিয়ে। ঠিক আছে, তো 2 × 12 + 1 এটা দিয়ে আমরা কি করি, সহকারী শক্তি স্তরগুলো ইলেকট্রন দান ক্ষমতা বের করতে পারি। তো এস এর জন্য 2টা ইলেকট্রন দান ক্ষমতা, এটা আমরা জানি। তারপরে এস এর জন্য 2টা। আচ্ছা, এগুলা না দিলেও খুব বেশি অসুবিধা নাই, বুঝছো? এগুলা না দিলেও খুব বেশি অসুবিধা নেই। তুমি যদি সহকারী সম্পর্ক বসে না, তুমি এতটুকু দিলেই হবে। সম্পর্ক যেহেতু বসে, তুমি এতটুকু দিলেই হবে। ঠিক আছে, তাইলে এটাকে হচ্ছে আমি একটু ছোট করে দিই, এই যে এতটুকু দিলেই হবে, বুঝছো? বাকিগুলা বাদ আর কি, তুমি ছোট করে নিও, এতটুকু দিয়ে দিলে হইলে সম্পর্ক বসে, যা সম্পর্ক, তাইলে এতটুকু দিয়ে দিলে হবে। ঠিক আছে, তারপরে তুমি যদি দিতে চাও এইগুলা, যে এস এর জন্য আমরা জানি এটাতে দান ক্ষমতা 2টা এস এর ক্ষেত্রে, তাহলে এখানে হচ্ছে আমরা 2n² দিতেছি, মানে প্রধান শক্তি স্তর ইলেকট্রন দান ক্ষমতা, এখানে সহকারী শক্তি স্তর ইলেকট্রন দান ক্ষমতা। তাহলে এই যে প্রথম প্রধান শক্তি স্তর ইলেকট্রন দান ক্ষমতা কত, 2n², তাহলে 2 × 1² মানে হচ্ছে 2। ঠিক আছে, সেইভাবে এস এর জন্য এই যে 2 × 12 + 1 যদি করি, এস এর ক্ষেত্রে তো এখানে এল এর মান 0 বসে এটা 2 আসে, আমরা জানিও। তারপরে পি এর জন্য যে 2p আছে না, পি এর জন্য এল এর মান 1, তাহলে 2 × এই যে 2 × 12 + 1 না, তাহলে 2 × এল এর মান 1 + 1, তো এটা হিসাব করলে এখানে আসে 3, সামনে 2 আছে, সো এটা যদি হিসাব করো 3 × 2 = 6 আসবে, তো এটা আসবে 6। তারপরে দেখো এই 2 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের 8 আসে। ঠিক আছে, এটা এখানে দিতে পারো। এটা তোমাকে এতটুকু দিতে হবে, একটু দেখাই, এইভাবে রাখতে হবে, এখানে প্রধান শক্তি স্তর দিতে হবে, এই যে এতটুকু আগ দিতে হবে। বা 2 × 2n² যদি করো, 2 × 2n², 2 × n এর মান হচ্ছে 2, দ্বিতীয় শক্তি স্তর তো n এর মান 2, তাহলে 2² মানে 4, 4 × 2 = 8। তুমি এইভাবে যদি হিসাব করে দেখবা, সহকারী শক্তি স্তরের দুইটার দান ক্ষমতা যোগ করলে আমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রনের দান ক্ষমতা পেয়ে যাই। মানে এই যে 2 এর প্রধান শক্তি স্তর 2 এর জন্য সহকারী শক্তি স্তর যেগুলো আছে, ওইগুলার যে দান ক্ষমতা আছে, ওইগুলা যোগ করলে কিন্তু আমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন দান ক্ষমতা পেয়ে যাই। এইভাবেও করা যায়। এটার ক্ষেত্রে এস এর জন্য 2, পি এর জন্য 6, আমরা সবাই জানি। ডি এর জন্য 10 আসে, হিসাব করবা 2 × 12 + 1, এল এর জায়গায় 2 বসিয়ে দেখবা 10 আসে। তারপরে এটার ক্ষেত্রে 2n² করো, এগুলো একটু করতে হবে, মানে এত টান দেওয়া যাবে না, এতটুকু দিতে হবে। এবং এটার ক্ষেত্রে 2 × n এর মান তো এখন 3, তাহলে 3² মানে কত, 9, 9 × 2 = 18। এবং তুমি এইভাবে হিসাব করে দেখবা, এই তিনটা মানে এটার উপশক্তি স্তর যেগুলো আছে, ওইগুলো সবগুলো ইলেকট্রন যোগ করলে এইটাই আসে, এগুলো যোগ করলে এইটাই আসে। তো এইভাবে তুমি দেখাইতে পারো, এতটুকু দেখাইলে স্যাররা আরো খুশি হবে আর কি। তো এটা দেখাইলে অনেক পারফেক্ট, আর লাগবে না, বুঝছো? তো এরপরে আসো, এই যে এটা দেখো, এটা গ নাম্বারে বসে উদ্দীপকের যে ইলেকট্রনটা আছে, যে ইলেকট্রন এম শেলে কত বেগে ঘুরবে, দ্যাট মিন্স ইলেকট্রনের বেগ বের করতে বলছে। ভালো করে বুঝো, ইলেকট্রনের বেগ মানে কি, বি। আমরা যে সূত্র পড়ছিলাম কি জানি, mBr = nh/2π। mBr = কি ভাইয়া, আমরা যে সূত্র জানি mBr = nh/2π যে জানি, দেখো mBr = nh/2π, এই যে এই সূত্রটা জানি। এখানের ভিটা কি, ভি হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ। ভি কি, ভি হচ্ছে ইলেকট্রনের
বেগ। সো এই ইলেকট্রনের বেগটা বের করতে বলছে উদ্দীপকের ইলেকট্রনটা, এই যে চিত্র একে ইলেকট্রনটা, এই যে এটা এম শেলে ঘুরতেছে, আমরা দেখছি এই যে এম শেলে ঘুরতেছে। এম শেল মানে কি? তৃতীয় শক্তি স্তর, এটা জানো, তৃতীয় প্রধান শক্তি স্তর। কে হচ্ছে প্রথম, এল হচ্ছে দ্বিতীয়, এন হচ্ছে এম তৃতীয় এবং এন চতুর্থ, এগুলো জানি আমরা, ঠিক আছে। তো এম শেলে যে যদি ঘুরে বসে, এম শেলে কত বেগে ঘুরবে নির্ণয় করতে বসে। তো কত বেগে ঘুরবে ভাইয়া? আমরা তো সবই জানি, দেখো আমরা সূত্র জানি mvr = nh/2π। সো ইলেকট্রনের যদি বেগ বের করতে হয়, তো nh/2π দিব, nh/2π। সো ইলেকট্রনের বেগ বের করতে হইলে এই যে m লাগবে, r লাগবে, n লাগবে, এই b বের করতে হইলে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে এইগুলা দিতে হবে, যে m মানে কি? m হচ্ছে ইলেকট্রনের ভর, তুমি দিবা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। m সমান কত ভাইয়া? আমরা জানি 9.11 × 10⁻31 কেজি, ঠিক আছে, কেজিতে দিবা। তারপরে r হচ্ছে ইলেকট্রনের ব্যাসার্ধ, ওই যে ইলেকট্রনের ভর এখানে দিয়েই দিছে, দেখো এই যে ইলেকট্রনের ভর এখানে দিয়েই দিছে, এই যে ইলেকট্রনের ভর। তারপর কক্ষপথের ব্যাসার্ধ চাই, আমি ইলেকট্রনের ব্যাসার্ধ কেন বলছি? কক্ষপথের ব্যাসার্ধ, এই rটা হচ্ছে এই যে এটার কেন্দ্র হতে এই যে এম শেল পর্যন্ত ইলেকট্রন যেটা আছে ওইখান পর্যন্ত দূরত্ব, বা এই যে ব্যাসার্ধ যেটা আছে এইটা, এতটুকু দূরত্বটা, এতটুকু দূরত্ব কত? 3.6 × 10⁻10 মিটার। কক্ষপথের ব্যাসার্ধ কত? 3.6 × 10⁻10 মিটার। এই যে মিটার এককে আছে কিনা দেখবা। তারপরে প্লাঙ্ক ধ্রুবক মানে কোনটা? এইচ। তাহলে এইচ আমাদের বসে প্লাঙ্ক ধ্রুবক যেটা 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, অথবা জুল সেকেন্ড, যেটা ইচ্ছা দিতে পারো, ঠিক আছে। এরপরে এই যে এটা পার সেকেন্ড, এটা মানে একটু পাকা করে দেওয়া লাগবে, ওকে, এটা বুঝছি। এন এর মান কত? এম শেল, এম শেলের জন্য আমাদের প্রধান শক্তি স্তরের মান এন এর মান 3। তাহলে ইলেকট্রনের বেগ বের করব, তাহলে লিখবা এই যে ভালো করে দেখো mvr = nh/2π না? তো এটা থেকে যদি আমরা ইলেকট্রনের বেগ বের করতে চাই, তাহলে b = কি হবে? b = এখানে nh আছে, 2π mr এখানে আসলো, 2π mr, এই যে nh/2π mr, ঠিক আছে, বুঝছি। ওকে, এবার আমরা জানি ইলেকট্রনের বেগ mvr = nh/2π, ঠিক আছে, nh/2π, ঠিক আছে। তো এখান থেকে b যদি বের করি, ডিরেক্ট লিখবো, ইলেকট্রনের বেগ বের করবো, তাহলে ডিরেক্ট, এটা তো আগে দেখাই দিলাম, b = nh/2π mr, এই যে এইটাই লিখছি, বুঝছো। তো এবার তুমি হিসাব করো, n কত? n এর মান 3, h কত ভাইয়া? 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2π mr, 2 × π এর মান 3.1416 ইন্টু আর m কত? m হচ্ছে 9.11 × 10⁻31 ইন্টু আর কত? ওই যে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ 3.6 × 10⁻10, বুঝছো। তো এটা হিসাব করো, যেটা সেটাই তোমাদের আনসার। তো 3 × 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.1416 ইন্টু 9.11 × 10⁻31 ইন্টু 3.6 × 10⁻10। তো এটা আসতেছে আমাদের 9,64,652.56 মিটার পার সেকেন্ড, এই যে এটা আসছে, দেখছো। বা তুমি দিতে পারো 9.64 × 10⁵ মিটার পার সেকেন্ড। সো এইটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। ইলেকট্রনটা কত বেগে ঘুরবে আমরা বের করে ফেলতে পারছি, 9.65 × 10⁵ মিটার পার সেকেন্ড, এতটুকু দিতে পারো, এইভাবে দিলে হবে। এরপরে পরমাণু গঠন বর্ণনা চিত্র 1 ও 2 এর মধ্যে কোনটা বেশি সফল? এই যে এটা বুর মডেল এবং এটা রাদারফোর্ড মডেল, কোনটা সফল? বুর মডেল। কেন? একটু আগের ক্লাসের একটা সিকিউতে এটা আমরা ব্যাখ্যা করছিলাম, বুঝছো। এই যে উদ্দীপকের ওয়াই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হচ্ছে। তো ওয়াই মৌলের কি কি বলছে দেখো, ওয়াই আইসোটোপের পর্যাপ্ততার পরিমাণ, এই যে 32Y এর পর্যাপ্ততা এত %, 33Y এর এত %, 34Y এর এত %। বলছে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে, এটা কি আর মানে কিছু লাগবে? আপেক্ষিক পারমাণবিক ভর শেষ। আমরা জানি কি ভাইয়া,
আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে বের করবা? আচ্ছা ফার্স্টে একটু মানগুলা লিখবা, একটু সম্মান দিবা। যেহেতু 32Y আছে, এইটার এই যে আইসোটোপ, এটা শতকরা প্রাপ্তি হচ্ছে 95%। তারপরে 33 যেটার ভর, 33Y যেটা, এটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি 0.75%। ঠিক আছে, আমি অত স্লো কেন লিখতেছি আমার কিছু জানি না। তারপরে দেখো 34Y যেটা আছে, এটার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি কত ভাইয়া? 4.25%। বুঝা গেছে? ওকে, তাইলে এটা থেকে Y মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে, Y এর আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, তো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো, তবে আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্র কি? এই যে যেটার ভর এখানে বসাবো, লাইক এটার ভর আমি বসাই দিয়েছি 32, এটার সাথে এটার প্রকৃতিতে প্রাপ্ত মানে প্রকৃতিতে শতকরা প্রাপ্তিটা এখানে গুণ দিবা, এটার ভর ইন্টু এটার শতকরা প্রাপ্তি 0.75। তারপরে এইটার ভর ইন্টু এটা শতকরা প্রাপ্তি 34 ইন্টু 4.25। ঠিক আছে, এবং যাই থাকুক না কেন ডিভাইডেড বাই 100। এই তো তুমি আনসার পেয়ে গেছো। এবার তুমি হিসাব করো, 32 ইন্টু 95 প্লাস 33 ইন্টু 0.05 প্লাস 0.05 না 0.75 প্লাস 34 ইন্টু 4.25 ডিভাইডেড বাই 100। এর আসতেছে হচ্ছে আমাদের 32.0925। ঠিক আছে, আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর এত আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝছি? ওকে, এটাই আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছিল, আমরা নির্ণয় করে ফেলছি। এরপরে তুমি এখানে তুমি যদি প্রায় দিয়ে এখানে প্রায় এতটুকুই থাকবো, 32 দেখাম, এই কাজ নেই, এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, আমরা বের করে ফেলছি। তুমি এখানে যদি দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 32-এর কাছাকাছি, এটা আনসার 32 দিয়ে দিলেও ভুল হবে না। এরপরে বলছে উদ্দীপকে এক্স এ অবস্থিত মৌলসমূহের গুরুত্ব। এক্স হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, এখানে কয়েকটা মৌল আছে, 99 টেকনেশিয়াম, 60 কোবাল্ট, তারপরে এই যে 238 ইউরেনিয়াম, এগুলার গুরুত্ব। তেজস্ক্রিয় আইসোটোপের গুরুত্ব কি তোমরা ভালো করে জানো। তো এই যে ঘ নাম্বার যেটা আসছে, দেখো এগুলা ভাইয়া সুন্দর মতোই পড়াইছি তোমাদের। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ গুলা পড়াইছি না, আমি লিখে রাখছি। তো এখানে যা লিখে আছে ওইগুলো আনসার দিয়ে দিবা। তো এখানে তোমার যে কি কি এক্স এ অবস্থিত মৌল সমূহ আছে, এক্স এ অবস্থিত মৌল আছে, এক্স এ অবস্থিত মৌল আছে, এক্স হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। কি ভাইয়া? তেজস্ক্রিয় আইসোটোপ। ভালো করে বুঝো, এক্স কি? এক্স হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। এই যে তেজস্ক্রিয় আইসোটোপে কোনটা কোনটা আছে? 99 টেকনেশিয়াম। সো 99 টেকনেশিয়াম আছে, এটার গুরুত্ব বর্ণনা করবা। 60 কোবাল্ট আছে, এটার গুরুত্ব কি বর্ণনা করবা। 238 ইউরেনিয়াম আছে, এটার গুরুত্ব কত কি বর্ণনা করবা। এটার আবার বড় দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে এইগুলার সবগুলার গুরুত্ব আমরা হচ্ছে ভালোভাবে বর্ণনা করে আসছি তেজস্ক্রিয় আইসোটোপের পার্টে। কই করছি ভাইয়া, একটু আমরা দেখে আসি। এই যে তেজস্ক্রিয় আইসোটোপ গুলার ব্যবহার। এই যে টেকনেশিয়াম 99 কি করতে ভাইয়া, আমরা টেকনেশিয়াম 99 যেটা, এটা ব্যবহার করে শরীরের ভেতর রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়। ঠিক আছে, এর লাইফ টাইম 6 ঘন্টার জন্য কি করে না, ক্ষতি করে না। এই যে টেকনেশিয়াম 99, তারপরে কি ভাইয়া আরো 60 কোবাল্ট। এই যে 60 কোবাল্টের ব্যবহার কই দেখে আসি আমরা। এই যে 60 কোবাল্ট যেটা আছে, এই যে কোবাল্ট 60 যেটা, এটা ব্যবহার করে মানে টিউমারের উপস্থিতি নির্ণয় নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ 60 কোবাল্টের ইউজ আছে। ঠিক আছে, তারপরে আছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের ব্যবহার কি ভাই? ইউরেনিয়াম দিয়ে তো বোম বানায়। যাই হোক, তারপরে আমি দেখে আসি, এগুলো তো আমরা পড়ছি, তোমরা বই থেকেও পড়ছো, বইয়ের মধ্যে আছে। এই যে 99 টেকনেশিয়াম যেটা আছে, এটা দিয়ে কি করে ভাইয়া? 99 টেকনেশিয়াম দিয়ে হচ্ছে রোগাক্রান্ত স্থানের ছবি তুলে। বুঝছো? এবং ইউরেনিয়াম যেটা তেজস্ক্রিয় মৌল তৈরিতে, বিভিন্ন বস্তুর বয়স নির্ধারণে, পারমাণবিক অস্ত্র তৈরিতে। আচ্ছা, এটার ব্যবহার পারমাণবিক অস্ত্র তৈরিতে এটা ব্যবহার হয়। ঠিক আছে, ওকে। এটা কি? এটা দ্বারা রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়।
রোগাক্রান্ত স্থানের ছবি তোলা হয়। এরপরে এটা বললে হবে না, এটা কেমনে ছবি তোলা এটা বর্ণনা দিবা, বইয়ে আছে, ঠিক আছে। তারপরে বইয়ে আছে বলতে এখানে হুদাই আমি লিখতেছি না, তোমাদের বই পড়তে বলছিলাম, ওই যে তেজস্ক্রিয় আইসোটোপ যখন পড়াই, যদি পড়ো এটা পারবা। 60 কোবাল্ট, এই যে 60 কোবাল্ট যেটা আছে এটা দ্বারা হচ্ছে টিউমারের উপস্থিতি শনাক্তকরণ, এবং এটার মাধ্যমে যে বিটা রশ্মি নির্গত হয় এটা হচ্ছে কি করে ক্যান্সার কোষকে ধ্বংস করে মেবি, এটাও আছে টিউমারের উপস্থিতি শনাক্তকরণ, এটাতে ব্যবহার আরো ইউজ আছে, এগুলা সুন্দর করে লিখো, বুঝছো? ওকে, আমরা শেষের দিকে চলে আসছি। উদ্দীপকের আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। কোনটা? কপারের দুইটা আইসোটোপ, একটা 63 কপার 65 কপার। এর আপেক্ষিক ভর এত, তুমি ধরবা এটা x%, শতকরা প্রাপ্তি, তাহলে এটা হবে আমাদের 100 - x%, যেহেতু দুইটা আছে মাত্র, বুঝছো? তো এটা শতকরা প্রাপ্তি একদম ইজি নির্ণয় করে ফেলতে পারবা, ঠিক আছে। আমরা ধরলাম এই যে 63 কপার যেটা আছে, দেখো 63 কপার যেটা আছে এটা ধরলাম x% পাওয়া যায়। তারপরে 65 কপার যেটা আছে ওইটা হবে তাইলে আমাদের 100 - x%, ঠিক আছে। তো এই যে এই আইসোটোপদের শতকরা পরিমাণ মানে শতকরা প্রাপ্তিটা নির্ণয় করতে হচ্ছে। শতকরা প্রাপ্তি তুমি কেমনে নির্ণয় করবা? এই যে এটা আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এইটা, আমরা জানি এটার আপেক্ষিক পারমাণবিক ভর, আপা ভর সমান এই যে তার ভর ইনটু তার শতকরা প্রাপ্তি, ঠিক আছে, প্লাস আরো কঠিন করে আসছি, সহজটা তো তোমাদের পারার কথা, তার ভর ইনটু তার প্রকৃতিতে শতকরা প্রাপ্তি ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে ভাইয়া সূত্র, ঠিক আছে। তো আপেক্ষিক পারমাণবিক ভর বলছে হচ্ছে আমাদের 63.5, ঠিক আছে। তো এটা দেখে আমরা কি করতে পারি, এই যে এখানে 63x প্লাস 65 মানে 6500 - 65x ডিভাইডেড বাই 100, তো আর গুণন করলে আমরা পাবো, এখানে দেখো আমরা কি পাইতেছি -2x প্লাস 6500, তারপর এখানে এটা গুণ দিলে পাবো 6350। তো এটা থেকে যদি হিসাব করো x সমান আসবে 75%, মানে 75 আসবে। ভাইয়া বেশি সংক্ষেপ না মারলেই ভালো, পরে বলবো যে ভাইয়া পড়ায় না। তো -2x সমান এই যে 6350 আছে, 6500টা বিয়োগ হয়ে আসলো। তো এখান থেকে দেখো আমরা x সমান পেলাম, এখানে -150 -2 ভাগ হয়ে আসলো, তাইলে এখানে আসলো 75। তো x যদি 75 আসে তাইলে বুঝলাম এটা হচ্ছে আমাদের 75%, আর এটা হচ্ছে আমাদের 100 - x এর মান 75, দ্যাট মিনস 25%, ঠিক আছে। এরপরে উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি? কোন মৌল? এই যে কপার, এটা কি কপার মৌল, তাহলে কপারের তো ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম আমরা ভালোভাবে জানি। কেন ব্যতিক্রম ওইটা এখন আমরা বিশ্লেষণ করব। দেখো দেখো তো এই যে ভাইয়ারা আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধে ফানি আছে। কত মিনিট হয়েছে? আধা ঘন্টা হয়েছে। এটা দেখি ফানি পড়ে যায় এখন এখানে। শেষ নেই খাম বইয়া ওগুরে একটু অলা হরিয়া ওদিকে তো বওয়া যায়। ওকে ওকে, এরপরে দেখো বলছে এটা তো শেষ। উদ্দীপকের মৌলটি ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কি? এই যে কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? ব্যতিক্রম বিশ্লেষণ করব। উদ্দীপকের মৌলটি হচ্ছে কপার, ঠিক আছে, লিখবা সুন্দরভাবে লিখি নাকি। উদ্দীপকের মৌলটি হচ্ছে কপার। আমরা সবাই জানি যে কপারের কপারের ব্যতিক্রম কেন? কারণ কপারের ব্যতিক্রম হচ্ছে এটা কি বলে স্থিতিশীলতা অর্জনের জন্য। কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রম, এই যে কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রম একদম সেম ধরনের। আর বাকি যেটা আছে আমাদের কোনটা, ওই যে
পটাশিয়ামের ব্যতিক্রম অন্য ধরনের। তো উদ্দীপকের মৌলটি হচ্ছে কপার, যার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, যার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম, এইভাবে লিখবা সাধারণ নিয়মের, ঠিক আছে, সাধারণ নিয়মের ব্যতিক্রম, সাধারণ নিয়মের ব্যতিক্রম। কেন ব্যতিক্রম লিখবা? সাধারণ নিয়ম অনুসারে কপারের এই যে সাধারণ নিয়ম অনুসারে কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার উচিত ছিল এরকম যে 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে আমাদের এই যে 4s2, এইভাবে গেল 20টা হইলো। এরপরে 3d9 29টা, তো তাই 3d9 এরকম হওয়া উচিত ছিল। কিন্তু ব্যতিক্রম, কিন্তু হচ্ছে তার সঠিক নিয়ম বা ব্যতিক্রম নিয়ম আর কি, ব্যতিক্রমে হইয়া যে সঠিকটা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে এই যে এটা 3d9 4s2 হওয়ার কথা। কিন্তু আমরা জানি যদি মানে কি বলে শক্তিস্তরগুলা যদি অর্ধপূর্ণ, অরবিটালগুলা অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে তাইলে বেশি স্থিতিশীলতা অর্জন করে। এজন্য এই যে p3 p6 এগুলা কি এটা এই যে মনে করো পূর্ণ মানে কি? পূর্ণ মানে হচ্ছে যে p6, কারণ p অরবিটালে 6টা ইলেকট্রনই ধরে, তারপরে d10 d অরবিটালে 10টা ইলেকট্রন ধরে, d10 f14 এগুলো হচ্ছে পূর্ণ। অর্ধপূর্ণ বললে p3 d5 f7 এগুলো অর্ধপূর্ণ। তো এইভাবে যদি থাকে তাহলে বেশি স্থিতিশীলতা অর্জন করে। এই কারণে কপার কি করে? কপার এর যে 3d9 আছে এটা 4s2 থেকে একটা ইলেকট্রন এটাতে নিয়ে আসে, তখন এটা হয়ে যায় 3d10 এবং এটা তো 4s1 আছে। তো এটাই হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। এটা কার ইলেকট্রন বিন্যাস? কপারের। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস, এটা সঠিক নিয়ম। তো এটা কারণ হয়, এর ব্যতিক্রমের কারণ অরবিটালের স্থিতিশীলতা, কারণ পরে ব্যাখ্যা দিবা। অরবিটালগুলো যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, আমরা জানি অরবিটালগুলো যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, ঠিক আছে, তখন বা পূর্ণ অর্ধপূর্ণ এইভাবে দিতে পারবা। তো এইটা হচ্ছে তুমি যেহেতু পূর্ণটার কথা বলতে চাও তাহলে শুধু পূর্ণ উল্লেখ করো। আমরা অরবিটালগুলো যখন পূর্ণ অবস্থায় থাকে, পূর্ণ মানে কি? লাইক p6 d5 সরি d10 পূর্ণ, তো তাহলে d10 f14, ঠিক আছে, মানে এই যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন জায়গা ধরে 10টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, এফ অরবিটালে 14টা ইলেকট্রন জায়গা ধরে 14টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তো যখন এইভাবে থাকে, অরবিটালগুলো যখন পূর্ণ অবস্থায় থাকে তখন বেশি সুস্থিতি অর্জন করে বা বেশি স্থিতিশীলতা অর্জন করে, যাই হোক অর্জন করে। এরপরে যা আনুষঙ্গিক লিখতে পারো, এরপরে লিখবা এটাই হচ্ছে মেইন টার্ম। তো এজন্য স্থিতিশীলতা আমি লিখে বলি, তোমরা লিখে নিও যাও। এজন্য স্থিতিশীলতা অর্জনের জন্য তোমাদের কপারের এই যে 3d9 যে অরবিটাল আছে এটা 4s2 থেকে একটা ইলেকট্রন এনে তার অরবিটালটা পূর্ণ করে 3d10 করে, এবং এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম হয়। এর সাধারণ নিয়মের ব্যতিক্রমের মূল কারণই হচ্ছে অরবিটালগুলোর স্থিতিশীলতা অর্জন, বুঝছো? সো এটা লিখে দিলেই তোমার এটাতে ফুল মার্কস পেয়ে যাবো। সো এখানে লিখতে হবে আর অনেক কিছু, ঠিক আছে, এটাই শেষ না, যা মুখে বলছে এটাই লিখে নিও। এরপরে এটা একটি পারমাণবিক মডেল বা পারমাণবিক গঠনকে যথাযথভাবে বর্ণনা করতে পারে। এই মডেল অনুসারে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mBr=ns/2 দ্যাট মিন্স এটা বুঝে গেছি, এটা বুর পরমাণু মডেল। আচ্ছা, এই সূত্র দ্বারা গণনা করা এবং একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এত, উক্ত শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তো আমাদের বলছে যে
এই মডেল অনুসারে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π সূত্র দ্বারা গণনা করা হয় এবং একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ এত দেওয়া আছে বসে ওই ইলেকট্রনের উক্ত শক্তি স্তরের ইলেকট্রন, এই যে একটা শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এত দেওয়া আছে, উক্ত শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। উক্ত শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হলে আমরা জানতে হবে এটা আসলে কোন প্রধান শক্তি স্তর, ঠিক আছে? কারণ আমরা যদি n এর মান না জানি তাহলে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কেমনে বের করবো? কারণ ইলেকট্রনের ধারণ ক্ষমতা বের করার সূত্র 2n²। তো এই n এর মান না জানলে তো আমরা বের করতে পারবো না। তো n এর মান বের করতে পারবো, দেখো আমাদের কৌণিক ভরবেগের মান দেওয়া আছে। কৌণিক ভরবেগ মানে কি? mvr এর মান দেওয়া আছে। তো nh/2π সূত্রতে বসে n এর মান চলে আসবে, ঠিক আছে? তো এটা একটু মানে হালকা উল্টা দিছে। সো এখানে কৌণিক ভরবেগ ভালো করে বুঝো, কৌণিক ভরবেগ সমান কত বসে? এই যে এটা 4.2 × 10⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, যাই হোক, বা মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, জুল সেকেন্ড, একই কথা, এগুলো লিখতে পারো। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। সো আমরা জানি mvr = nh/2π, mvr = nh/2π, তাহলে ওটা থেকে তুমি চাইলে লিখতে পারবা nh/2π = mvr। এখানে nh/2π আছে, ওই জায়গাটায় mvr এর জায়গায় এই মানটা বসাইতে পারবা 4.2 × 10⁻34। তো এখান থেকে দেখো n = কি আসবে? 4.2 × 10⁻34 আছে, স্বাভাবিক। এই যে h/2π আসে, এখানে আসলে উল্টে যাবে, 2π/h হবে, বুঝতেছো? যে h/2π এখানে উল্টে চলে আসছে, এখানে n আছে। তো nটা বের করলে আমরা এটা কোন শক্তি স্তর এটা জেনে যাব, ওইটা থেকে ওই শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো। তো দেখো এখানে আছে আমাদের 4.2 × 10⁻34 × 2π, মানে 2 × π এর মান হচ্ছে 3.1416 / h এর মান কি ভাইয়া? 6.626 × 10⁻34, ঠিক আছে? তো এটা হিসাব করলে এখান থেকে n এর মান পেয়ে যাবে। আই থিঙ্ক তুমি এটা হিসাব করো, এইটা হিসাব করো। এই যে এটা কেমনে হিসাব করবা? হিসাবও তো অনেকে পারে না। এই যে আসো, ওরা মনের গোপন চিনে না, ওরা মনের গোপন চিনে না, এই যে 4.2 × 10 ওইখানে উঠতেছে, দেখো 10⁻34, এটাতে দিবা, এটা দিলে ইনভার্স ওটা, এই যে এখানে ইনভার্স, এটাতে দিয়ে এটাতে দিবা। তো 34 দিলাম, দিছি। এরপরে দিব ইনটু কি আছে? 2π, তাহলে 2π মানে 2 × 3.1416, 2π ডিভাইডেড বাই এখানে কি আছে? 6.626 × 10⁻, হয় নাই, 10⁻ কত? 34, এই যে এটা তুলছি না, এই যে ইকুয়াল টু দিবে, এখানে কত আসছে? 3.98, কত আসছে ভাইয়া? 3.98 সামথিং। সো এই যে 3.98 আসছে, তো এটা 4 এর কাছাকাছি না, তাহলে ওটা দেখে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 লিখতে পারবো। দ্যাট মিনস আমরা n এর মান পাইছি 4, তাহলে এটা চতুর্থ শক্তি স্তর। ওই শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো না, তাহলে অতএব ওই শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা কি হবে? ইকুয়াল টু 2n², না 2n², তাহলে 2 × n এর মান কত? n এর মান হচ্ছে 4, তাহলে 2 × 4², তাহলে 2 × 4 × 16, সরি 4² মানে 16, পরে 16 × 32, এই যে ওই অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32 বের হয়েছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, বুঝছি। এরপরে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যায় এ পারমাণবিক মডেলটির গুরুত্ব ব্যাখ্যা করো। এ একটা পারমাণবিক মডেল, এটা আমরা এটা পরেই দেখছি, যারা পারমাণবিক গঠনকে যথাযথভাবে বর্ণনা করতে পারে। ওই মডেল অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইটা মিনস ওই এ মডেলটা হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল, ঠিক আছে? এই যে এটা জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো এটা যদি বুর পরমাণু মডেল হয়, ভালো করে বুঝো, এটা হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল, এটা আমাদের শেষ কোয়েশ্চেন ছিল, ভালোভাবে বুঝো। ওকে, বেশি করে ফেলছি। ওরা মনের না, ওকে, এটার ঘ নাম্বারটা এই জায়গায় তো আঁকতেছে, পুরো বোর্ডই তো আঁকতেছে।
যাই হোক, কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যায় এ পারমাণবিক মডেলের গুরুত্ব ব্যাখ্যা করো। সো আমরা জানি বুর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে, বা লিখবা আমরা জানি বুর পরমাণু মডেল, বারো করে বুঝো, বুর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট, বুর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এটা আমরা জানি বুর পরমাণু মডেল কি করতে পারে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে, সেটা আমরা জানি যে আমরা জানি বুর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তাইলে অতএব হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা সম্ভব। বুর পরমাণু মডেল, অথবা হাইড্রোজেন পরমাণু পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা বুর পরমাণু মডেল করতে পারবে। ঠিক আছে, পারবে। ঠিক আছে, তো এই যে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যাটা কি, এটা তুমি দিবা। এই ব্যাখ্যাটা কি ভাই, মুখে বলবো নাকি লিখে দিব? সো আমরা জানি এইটা, ওকে। সো এই যে বুর পরমাণু মডেল কেমনে কি করে এটা তোমাকে একটু দেখাই। এই যে আসো এখানে দেখি, এটা মোড চেঞ্জ করে আমরা টিচিং মোডে চলে যাই। ওকে, তো এই যে ভাইয়া বুর পরমাণু মডেল অনুসারে কেমনে কি তোমাকে বুঝাই। এই যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কোনটা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, ওকে, যদি চলে আসে তাইলে ভালো হবে। আমি একটা পিডিএফ ওপেন করতে চাইতেছি। বুর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, সো বুর পরমাণু মডেল অনুসারে এই যে মনে করো এখানে আমরা 4টা শক্তি স্তর দিই, পুরো 4টাই দিলাম। এইটা মনে করো যে কোনো একটা বা হাইড্রোজেনের অরবিটাল। সো এই যে মনে করো আমাদের নিউক্লিয়াস, এটা 4টা শক্তি স্তর আছে, 1 2 3 4। আমরা একটা ইলেকট্রন যদি তার নিজ শক্তি স্তরে ঘুরতে থাকে তাহলে এটা কোনো শক্তি হারায় না বা শোষণ করে না। ঠিক আছে, বাট যদি মনে রাখবা, যদি আমাদের ইলেকট্রন এই শক্তি স্তর থেকে মনে করো এই শক্তি স্তরে গেল, ইলেকট্রন এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে গেছে, এটাকে আরো বড় করে রাখি। ঠিক আছে, এই যে মনে করো আমাদের ইলেকট্রন কি করছে, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে গেছে, তাহলে এক্ষেত্রে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে গেলে ইলেকট্রন যদি এইভাবে মুভ করে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যায়, তাহলে কি হবে, আমাদের শক্তি শোষণ হয় অথবা বিকিরণ হয়। ঠিক আছে, তো এইটার বলে দিছি যদি সে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি শোষণ হয়। কি হয়, শক্তি শোষণ হয়। এটা তোমরা খাতায় লিখবা আর কি, বুঝছো? আমি জাস্ট মুখে বুঝাই দিতেছি। আবার সে যদি একটা শক্তি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, লাইক এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে ইলেকট্রন আসছে, এটা থেকে এইটাতে আসে, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসছে, তাহলে এক্ষেত্রে সে শক্তি বিকিরণ করে এবং এই যে শক্তি শোষণ বিকিরণ করার সময়, এটা এখান থেকে এখানে আসার সময়, শোষণ বিকিরণ করার সময় একটা বর্ণালী কালারের দেখা যায়, পারমাণবিক বর্ণালী দেখা যায়। ওই বর্ণালীটাই হচ্ছে আমাদের বুর পরমাণু মডেল ব্যাখ্যা করে এবং এই বর্ণালীটা আমরা বুঝতে পারবো আর একটু আমরা